হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। নজিব হোসেন বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর কি খবর কি খবর? আরে কাহইন না, কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গল্প বস চলে আসছে। কি অবস্থা বস? অ্যান্ড গেস হোয়াট, এখন আমি জানো আমার হাত অনেকখানি উঁচা করতে পারি। দেখবাই দেখো আমার হাত এখন এতখানি উপরে উঠে, আর উঠে না, মানে এতটুকু উপরে উঠে আর উঠে না। এই এই পর্যন্ত উঁচা করতে পারি, এতখানি পারি না। লাইক এটা তো অনেকখানি পারি, এটা এখন এই পর্যন্ত পারি। ভাই অনেক ইমপ্রুভমেন্ট, ট্রাস্ট মি। আমি আগে যে এই পর্যন্ত পারতাম, এখন এই পর্যন্ত পারি। আম হিলিং আমি ঠিক হয়ে যাচ্ছি, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি। জাস্ট তোমাদের অনেককে আমি জানাইও নাই, লাইক তোমরা মনে হয় অনেকে জানো না, ইভেন আমার মডারেটার অ্যাডমিনটা মনে হয় জানে না। আমার হলো লাইক নার্ভ আছে না, স্নায়ুতন্ত্র, স্নায়ু টিস্যু, আমার এই জায়গার নার্ভগুলা হলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, লাইক এই নার্ভগুলো আমার এখন আর কাজ করে না। বাট ডক্টর ট্রিটমেন্ট দিয়েছে, মেডিসিন খাচ্ছি, এক্সারসাইজ করতেছি। সো এগুলোর উপর বেস করে এখন আমি এই পর্যন্ত হাত উঠে ধরে রাখতে পারি না, এই পর্যন্ত উঠাইতে সক্ষম। নাইস না, অনেক জোস না? বাট সামনে এর চেয়ে বেশি পারি না। এর চেয়ে বেশি উঠাইতে গেলে আমার এই হাতের সাপোর্ট লাগে, তাহলে পারি, আদারওয়াইজ হয় না। বাট এমনি করতে পারি, এমনি করতে পারি, বাট হয় না। বাট স্টিল ডুইং গ্রেট। এই পর্যন্ত আমি উঠাতে পারি, দ্যাটস গ্রেট। জোস না, অনেক জোস না? আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার, নিজের প্যাচাল অনেকক্ষণ পারছি। তাও স্টিল আপনাদের কি খবর? আপনাদের কি খবর? আপনারা সবাই ভালো আছেন? ও আচ্ছা, আরেকটা কথা, আই এম এক্সট্রিমলি সরি যে লাইক আপনারা আমার জন্য অনেক প্যারা খাচ্ছেন, আমি জানি। অনেকের কমেন্ট দেখলেও আমি বুঝি যে আপনারা অনেক ডিস্টার্বড আমাকে নিয়ে, কারণ লাইক আমি আপনাদের প্রপার টাইম দিতে পারতেছি না। অ্যান্ড আই থিঙ্ক আপনারাও তো স্টুডেন্ট, সো একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি একটু চিন্তা করেন, দেন ইউ গাইজ শুড আন্ডারস্ট্যান্ড সামথিং। লাইক আই এম অলসো স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট অফ বুয়েট, আই এম আ কারেন্ট স্টুডেন্ট অফ বুয়েট, আই এম নট গ্র্যাজুয়েটেড, আই এম নট গ্র্যাজুয়েটেড ফ্রম বুয়েট, আই হ্যাভেন্ট গ্র্যাজুয়েটেড ইয়েট। সো লাইক আমার তো টার্ম ফাইনালের প্যারা আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই নিজের একটু পড়াশোনা করা লাগে, একটু পড়াশোনা করা লাগে। দ্যাটস ওয়াই সবসময় আপনাদের ক্লাসটা নিতে পারতেছি না এখন চাইলেও। অ্যান্ড আজকে যে আমি ক্লাস নিতেছি, আমি লুকাই ক্লাস নিতেছি। আমি আজকে আম্মু যদি জানে আমি ক্লাস নিয়েছি, আমারে মাইরা ফাটায় ফাটায় ফেলাবে, একদম টুকরা টুকরা করবে আমার মাইরা আজকে, ঠিক আছে? আচ্ছা হোয়াট এভার, আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস আমাকে জানাই দিলে হবে, আমি ক্লাস শুরু করে দিব। আচ্ছা আমরা দেখতে একটু 9 নম্বর লেকচার চলে আসছি। দ্যাট মিনস এরপর আমাদের আর 3টা লেকচার বাকি আছে, তাহলে স্থির তরিত শেষ। বাট অ্যাকচুয়ালি আই এম নট শিওর যে লাইক আমি 3টা ক্লাসে আর 4টা ক্লাসে শেষ দিতে পারবো কিনা, কারণ স্টিল অনেকটা টপিক বাকি আছে। সো তোমাদের যদি 13টা ক্লাস লাগে, 14টা ক্লাস লাগে, 15টা ক্লাসও লাগে, স্টিল আমি নিব। আমি এই মাসেই স্থির তরিত শেষ করব। তার জন্য যত ক্লাস লাগে লাগুক আমি নিব, এর জন্য তোমাদের কোনো এক্সট্রা পে করা লাগবে না। এটার জন্য তোমার নতুন মাসে যে ভর্তি হইতে হবে না। যদি 13-14টা ক্লাস লাগে স্টিল আমি নিব, ঠিক আছে? ওকে আচ্ছা, ইজ এভরিথিং ক্লিয়ার? সব ক্লিয়ার, লেটস স্টার্ট। ওকে দেন লেট মি টার্ন দ্য ক্যামেরা অ্যান্ড আই উইল স্টার্ট দ্য ক্লাস নাও। ওকে দাঁড়াও, আমি আমার একটা ডিভাইস দিয়ে জয়েন করি যেন অন্তত একটু স্পেকট্রেট করতে পারি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড হোয়াট আই এম সিইং, এভরিথিং ইজ পারফেক্ট, সো আই থিঙ্ক আই ক্যান স্টার্ট দ্য ক্লাস নাও। ওকে সো আই গেস আমরা ধারক পড়তেছিলাম, তাই তো? আচ্ছা আমরা কি পড়তেছিলাম? ধারক। কি পড়তেছিলাম ভাইয়া? ধারক। ধারক, ওই যে মনে আছে তো, ওই যে দুইটা দুইটা দাঁড়ায় থাকে, দুইটা প্লেট, দুইটা ধাতব পাত এমনি করে দাঁড়ায় থাকে, যার মধ্যে সে কি হয়, চার্জ জমা হয়। কেমনে কেমনে জমা হয় সব পড়াইছিলাম আগের ক্লাসে। আই ডোন্ট নো ইফ ইউ গাইস রিমেম্বার অর নট, ইউ শুড রিমেম্বার এভরিথিং টু মুভ ফরওয়ার্ড। ওকে আচ্ছা, তো ধরেন এই পাশে প্লাস কিউ কুলম চার্জ থাকে, এই পাশে মাইনাস কিউ কুলম চার্জ থাকে, তাই না? দুইটার মধ্যে কি হয়, একটা বিভব পার্থক্য তৈরি হয়। এই দুই প্রান্তের মধ্যে কি হয়, একটা বিভব পার্থক্য তৈরি হয়। দুইটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ডও কাজ করে, কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে, রাইট? ধারকত্বের সংখ্যা কি ছিল? এই যে আপনি কিউ কুলম চার্জ জমা করছেন, তার জন্য কি হয়েছে, আবেশ প্রক্রিয়া, এই পাশে মাইনাস কিউ কুলম জমা হয়েছে, তার জন্য কি হয়েছে, ধারকের দুই প্রান্তে ভি মানের বিভব পার্থক্য তৈরি হয়েছে। এখন এই আপনি কিউ ভি মানের বিভব পার্থক্য তৈরি করার জন্য কি করছেন, কিউ কুলম চার্জ জমা করছেন। একক বিভব পার্থক্য তৈরি করার জন্য কতখানি চার্জ দেওয়া লাগবে? কিউ বাই ভি কুলম, রাইট? এটাই জন্য আমরা কি বলতাম, ধারকের ধারকত্ব, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। এটার একক কি ছিল বাচ্চারা? এটার একক কি ছিল? একক ছিল ফ্যারাড বা ফ্যারাডে। অনেক সময় ফ্যারাডও বলে, অনেক সময় ফ্যারাডেও বলে, ঠিক আছে? কখনো কখনো বলবে ফ্যারাড, কখনো কখনো বলবে ফ্যারাডে। ইংলিশটা এরকম, ফ্যারাড অর ফ্যারাডে,
whatever you want to pronounce you can say that তুমি ফ্যারাডেও বলতে পারো, ফ্যারাডও বলতে পারো, বাংলাদেশে ম্যাক্সিমাম কেস ফ্যারাডে বলে, ঠিক আছে। আর আরেকটা কথা আমি খুব বলছিলাম ভালো মতো, যে যখনই ধারকের ম্যাথ আসবে কোনোদিনও, মানে ম্যাক্সিমাম কেসে, কোনোদিনও বলা ঠিক হবে না, ম্যাক্সিমাম কেসে এই ধারকত্ব যেটা, ধারকত্বের একক দেওয়া থাকবে মাইক্রোফ্যারাডে। ম্যাক্সিমাম কেসে এটার এককটা কি দেওয়া থাকবে, মাইক্রোফ্যারাডে। ওকে, অ্যান্ড লাইক আমরা যখন ম্যাথ করি আমরা কি করি, এসআই ইউনিট নিয়ে কাজ করি না, মাইক্রোফ্যারাডেতে করলে হবে না, কিসের রূপান্তর করা লাগবে, ফ্যারাডেতে রূপান্তর করে নেওয়া লাগবে। কেমনে করবো ভাইয়া, 10⁻⁻6 দিয়ে গুণ করে, 10⁻⁻6 দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে, এই ফ্যারাডেটা বা ফ্যারাডটা মাইক্রোফ্যারাডে বা মাইক্রোফ্যারাড হয়ে যাবে, বুঝতে পেরেছেন? সো হোয়াট উই হ্যাভ টু ডু, যে লাইক আমাদের ম্যাথের মধ্যে ধারকত্ব কিসে দেওয়া থাকবে, মাইক্রোফ্যারাডেতে দেওয়া থাকবে। ট্রাই টু রিমেম্বার, ম্যাথের মধ্যে ফ্যারাডে কিসে, ধারকত্ব কিসে দেওয়া থাকবে, মাইক্রোফ্যারাডেতে। তোমার কি করা লাগবে, এটাকে ফ্যারাডেতে কনভার্ট করা লাগবে। কেমনে করবো, 10⁻⁻6 দিয়ে গুণ করে, তাহলেই সেটা ফ্যারাডে চলে যাবে, দেন তুমি ম্যাথ করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতো সেইটা আর এখানে তৈরি হওয়া বিভব পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক ছিল। ডু ইউ গাইস রিমেম্বার, E = V ডিভাইডেড বাই D। এখানে এটা কি ছিল, এটার ভিতরে তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্রের মান। ভিটা কি ছিল, এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য। ডিটা কি ছিল, দুইটাই যে প্লেট বা দুইটা পাত, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। দুইটা প্লেট যে তুমি রাখবা, মাঝখানে একটা গ্যাপ থাকবে না, দেয়ার উইল বি স্টিল আ গ্যাপ বিটুইন দিস টু থিংস। ওকে, দুইটা প্লেটের মাঝখানে কি থাকবে, একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপটাকে আমরা কি বলতেছিলাম, ডি। অ্যান্ড এটা তোমাদের প্রমাণও করা হয়েছিল, আই গেস। তোমাদের কি মনে আছে, এই জিনিসগুলো কি তোমাদের মনে আছে কিনা, তাহলে আমি ধারক নিয়ে আগাইতে পারবো। এই জিনিসগুলো কি আমাদের মনে আছে, এই কয়েকটা জিনিস কি আমাদের মনে আছে ধারকের, আমাকে একটু জানানো যায় যে এই কয়েকটা জিনিস আমাদের মনে আছে কিনা। এই কয়েকটা জিনিস মনে থাকলে আই গেস আমরা আগাইতে পারি ধারকে। এই কয়েকটা জিনিস কি আমাদের মনে আছে, আমাকে হালকা করে একটু জানিয়ে দিন, তাহলে আমরা ধারকে একটু সামনের দিকে আগাবো। ওকে, let me know in the comment section। ভাই ধারকের অ্যাসাইনমেন্ট দিছে তাই, আচ্ছা জোস, আজকে ধারক হয়ে যাবে, সমস্যা নাই। জি ভাই মনে আছে, ওকে গ্রেট, মনে আছে, ওকে গুড। আচ্ছা মনে আছে, ওকে, দেন আই থিঙ্ক ম্যাক্সিমাম অফ ইউ গাইস ডু রিমেম্বার দিস থিং, দেন আই ক্যান মুভ ফরওয়ার্ড। ওকে, চলো তো লাগে হয়েছে। আচ্ছা, এখন ভাইয়া আমি একটা কথা বলছিলাম, যখনই কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করা হয় তখন তার মধ্যে শক্তি সঞ্চিত হয়, মনে আছে? যখনই কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করা হয় তখনই তার মধ্যে কি হয়, শক্তি সঞ্চিত হয়। কেন শক্তি সঞ্চিত হয় বা কি শক্তি সঞ্চিত হয়, কারণ তুমি যখন কোনো একটা বস্তুর অবস্থা পরিবর্তন করবা, তুমি কি বাইরে থেকে কাজ করতেছো না? যখন কোনো বস্তুর উপর বাইরে থেকে কাজ করা হয় তখন সেই কাজটা, তার সমপরিমাণ যে শক্তিটা, কাজ আর শক্তি তো ইকুইভ্যালেন্ট রাশি, রাইট? এটা তো জানি, কাজ ক্ষমতা শক্তি যদি পড়ে থাকো, কাজ আর শক্তি কি রাশি বলো, ইকুইভ্যালেন্ট রাশি। একজন আরেকজন পরস্পরের কি বলো তো, ওই যে ইকুইভ্যালেন্টকে কি বলে, বাংলায় কি বলে, সমতুল্য রাশি। তুমি যতখানি কাজ করবা কোনো একটা বস্তুর উপর, তার মধ্যে ঠিক ততখানি শক্তি জমা হবে। বুঝছো, একটা বস্তুর উপর কারো উপর যতখানি কাজ করা হবে, কারো উপর যতখানি কাজ করা হবে, তার মধ্যে ঠিক ততখানি শক্তি জমা হবে, ঠিক ততখানি, যদি শক্তির লস না হয়। এখন যদি শক্তির লস হয় তাহলে তো বুঝাই যাচ্ছে যে শক্তি কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে তো পুরোটা জমা হবে না। লাইক তুমি ধরো 50 জুল কাজ করলাম, যদি শক্তির লস না হয় তার মধ্যে 50 জুল শক্তি কি থাকবে, স্টোরড থাকবে, তার ভিতরে এটা থেকে যাবে। বাট যদি 50 জুল কাজ করার সময় 10 জুল শক্তি নষ্ট হয়, তার মধ্যে কি 50 জুল জমা হবে না, তার মধ্যে 40 জুল জমা হবে, সিম্পল। সো এই কেসগুলো আমরা নর্মালি ধরে নিই যে এখানে কোনো লাইক আমাদের কোনো লস নাই, আমরা এখানে সিস্টেম লসকে কনসিডার করি না। ওকে, সো কারো উপর যতখানি কাজ করা হবে তার মধ্যে ততখানি শক্তি জমা হবে, দেখো ভাই, এই যে লাইনগুলো, এগুলো না কোনো চ্যাপ্টারের জন্য না, এই যে মাত্র একটা লাইন বললাম যে কোনো একটা বস্তুর উপর যতখানি কাজ করা হবে তার মধ্যে ততখানি শক্তি জমা হবে, এটা কোনো একটা চ্যাপ্টারের লাইন না, হ্যাঁ, এটা হলো ফিজিক্সের বেসিক লাইন। এই লাইনগুলো নিয়েই ফিজিক্স, এরকম বেশ কয়েকটা লাইন আছে, এই লাইনগুলো নিয়েই ফিজিক্স। এগুলো কোনো স্পেসিফিক চ্যাপ্টারের জন্য খাটে না, এগুলো কোনো স্পেসিফিক টপিকের জন্য খাটে না, এই লাইনগুলো সব টপিকের জন্য, এই লাইনগুলো সব চ্যাপ্টারের জন্য। এই একই জিনিস তোমার নিউটনিয়ান মেকানিক্সেও কাজে লাগবে, কাজ ক্ষমতা শক্তিতে কাজে লাগবে, মহাকর্ষ অভিকর্ষতে কাজে লাগবে, তরঙ্গতে কাজে লাগবে, গাঠনিক ধর্মতে কাজে লাগবে, চ্যাপ্টার 10 যেটা আদর্শ গ্যাস ওইটাই কাজে লাগবে। সেকেন্ড পেপার তো বাদ দিলাম, ফার্স্ট পেপারে এতগুলো চ্যাপ্টারের নাম বলে দিলাম। এই কনসেপ্ট ফিজিক্সের কনসেপ্ট, এইটা স্থির তড়িতের কনসেপ্ট না, এটা কিসের কনসেপ্ট, ফিজিক্সের কনসেপ্ট। সো ফিজিক্স বুঝতে হলে এই লাইনগুলো বোঝা লাগবে। ওকে, আচ্ছা, কারো উপর যতখানি কাজ করা হবে তার মধ্যে কি হবে, ঠিক ততখানি শক্তি
জমা হবে, যদি শক্তির লস না হয়। শক্তির লস হইলে কিছুটা কম জমা হবে, যতখানি লস হবে ততখানি কম জমা হবে। ওকে, আর কেউ যদি কাজ করে, ধরো আমার উপর তুমি এসে কাজ করলা, তাহলে শক্তি আমার মধ্যে জমা হবে। আর আমি যদি নিজে কাজ করি তাহলে আমার শক্তি খরচ হবে। যখন কারো উপর কাজ করা হয় তখন তার মধ্যে শক্তি জমা হয়, যখন কেউ নিজে কাজ করে তখন তার শক্তি লস হয়, শক্তি নষ্ট হয়, শক্তি কমে যায়। বুঝছো? গুড। ওকে, এখন এই যে ভাইয়া শক্তিটা জমা হবে, এই টাইপের শক্তিকে কি বলে? ভাইয়া কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের কারণে তার মধ্যে জমা হওয়া শক্তিকে কি বলে? বিভব শক্তি বলে। সো এই শক্তিকেও আমরা কি বলবো? বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি বলবো। এখন আবারও একটা কথা, বিভব শক্তি মানে কিন্তু শুধুমাত্র এক টাইপের শক্তি না, যে ভাইয়া একটা বস্তু নিচে আছে তাকে আমি এমনি করে উপর উঠাইলাম, ওর মধ্যে বিভব শক্তি জমা হইলো, এটাই কি বিভব শক্তি? না, এটা মহাকর্ষীয় বিভব শক্তি। বিভব শক্তির একটা টাইপ, এরকম বিভব শক্তি অনেক আছে। এই চ্যাপ্টারটা কি নিয়ে পড়াশোনা হচ্ছে? তড়িৎ নিয়ে, স্থির তড়িৎ নিয়ে। সো এখানে যে বিভব শক্তি নিয়ে পড়াশোনা হবে সেটা হবে তড়িৎ বিভব শক্তি, ঠিক আছে? সো এই চ্যাপ্টারের যে বিভব শক্তি আমরা পড়াশোনা করবো সেটা কি? তড়িৎ বিভব শক্তি। কখন কারোর মধ্যে তড়িৎ বিভব শক্তি জমা হয়? যখন তুমি তার মধ্যে চার্জ দিবা বা তার থেকে চার্জ বের করে নিবা, তখন সেখানে তড়িৎ শক্তি বা তড়িৎ বিভব শক্তির কি হবে? পরিবর্তনটা হবে। তুমি যদি চার্জ দাও তার মধ্যে তড়িৎ শক্তি বাড়বে বা তড়িৎ বিভব শক্তি বাড়বে। তুমি যদি চার্জ বের করে নাও তখন কি হবে? বিভব শক্তি কমে যাবে। ভাই যে কোনো রকমের চার্জ দিলে বিভব শক্তি বাড়ে কমে না। তুমি যদি ধনাত্মক চার্জ দাও তাহলে বিভব শক্তি বাড়বে, তুমি যদি ঋণাত্মক চার্জ দাও তাহলে বিভব শক্তি কমবে। আবার তুমি যদি ধনাত্মক চার্জ বের করে নাও তখন বিভব শক্তি কমবে, আবার তুমি যদি ঋণাত্মক চার্জ বের করে নাও তখন বিভব শক্তি বেড়ে যাবে, ঠিক আছে? সো এখানে চার্জের আদান প্রদানের কারণে বা চার্জের দেওয়া নেওয়ার কারণে কোনো একটা বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে আমরা কি বলি? তড়িৎ বিভব শক্তি, ঠিক আছে? এটা বিভব শক্তির একটা স্পেসিফিক টাইপ, আর কিছু না। ওকে, নাইস। এখন ভাইয়া ধারকে কি করতেছি আমরা? ধারকে আমরা চার্জ দিচ্ছি না? ধারককে আমরা চার্জিত করতেছিলাম না? কি বলছিলাম? ধারকের ডিসচার্জিং নিয়ে আমাদের পড়াশোনা নাই। ধারকের ডিসচার্জিং নিয়ে আমাদের কোনো পড়াশোনা নেই। আমাদের পড়াশোনা কি নিয়ে? ধারকের চার্জিং নিয়ে। আমাদের পড়াশোনা কি নিয়ে? ধারককে চার্জ করা নিয়ে। ধারক কখন ডিসচার্জ হবে এই জিনিস কিন্তু মাথায় আনার দরকার নাই। আবার কেউ কেউ আবার এটাই ভেবে বসো না যে আমাদের ইন্টারের সিলেবাসে ধারকের চার্জিং আছে, তার মানে ধারক মনে হয় খালি চার্জই হয়, ধারক মনে হয় খালি চার্জ জমাই রাখে। না, এরকম না। ধারক শুধু চার্জ জমা রাখে না, ধারক থেকে চার্জ বেরো হতে পারে, ঠিক আছে? ওটাকে আমরা ধারকের ডিসচার্জিং বলি, ডিসচার্জিং অফ এ ক্যাপাসিটর, ঠিক আছে? বাট আমাদের সিলেবাস এটা নাই। আমাদের কি আছে? শুধুমাত্র চার্জিং। আর ডিসচার্জিং থেকে আমি কখনো অ্যাডমিশন ও কোশ্চেন দেখিনি, কখনোই দেখিনি। কারণ এসি সার্কিটে ধারকের বিহেভিয়ার পুরাই অন্যরকম, ডিসি সার্কিটে একরকম, সেটাও তোমাদের বইয়ে দেওয়া নাই ভালো মতো, যেটা তোমাদের চলতরিতে আমি শিখাবো। আর এসি সার্কিটে পুরাই অন্যরকম, সেটা কখনো অ্যাডমিশনও আসে নাই। বাট ডিসি সার্কিটে ধারক অ্যাডমিশন আসছিল, সেটা বুয়েট অ্যাডমিশন আসছিল, আর সেটা আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম বুয়েটে ওইবারে আসছিল ডিসি সার্কিটের মধ্যে ধারক, একদম বুয়েটের প্রশ্ন। ওকে, আচ্ছা যাও। এখন ধারকের মধ্যে আমরা কি দিচ্ছি? চার্জ দিচ্ছি। চার্জ দিলে এখানে কি বিভব পার্থক্য তৈরি হচ্ছে না? একই সাথে ওর মধ্যে কি হবে? বিভব শক্তিও জমা হবে। কি হবে? বিভব শক্তিও জমা হবে, ঠিক আছে? ধারকে চার্জ দিলে কি হয়? ধারকে চার্জ দিলে বিভব শক্তি জমা হয়। ধারকে চার্জ দিলে বিভব শক্তি জমা হয়। চার্জ দিলে কি হয়? বিভব শক্তি জমা হয়। ধারকে চার্জ দিলে কি হয়? বিভব শক্তি জমা হয়, ঠিক আছে? এখন ভাইয়া কতখানি বিভব শক্তি জমা হবে? ভাইয়া বিভব শক্তির পরিমাণ কি হবে? সেম থাকবে না, সেম থাকবে না। তুমি চার্জের পরিমাণ বাড়াবা, বিভব শক্তির পরিমাণও চেঞ্জ হবে। এখন তাহলে ভাই বিভব শক্তির পরিমাণ কেমনে বের করবো? খেয়াল করো, খেয়াল করো, দেখো, বলো ভি মানে কি? ভি ভি ভি, এই যে ভি, ভি মানে কি? ভি, এই ভি মানে কি? ভি মানে কি আমাকে বলো? ভি মানে কি? এক কুলম্ব মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যতখানি কাজ করা লাগে তাকেই কি বলা হয়? ওই বিন্দুর বিভব। এটাই না বিভবের সংজ্ঞা? এক কুলম্ব মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যতখানি কাজ করা লাগে সেটাই কি বলে? ওই বিন্দুর বিভব। এটা না বিভবের সংজ্ঞা? আচ্ছা ঠিক আছে, তাহলে ধরেন আমি এক কুলম্ব মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে যাব, তার জন্য বিভব কত হবে? ভি। আমি যদি কিউ কুলম্ব মানের চার্জকে নিয়ে যাই তাহলে বিভব কত হবে? কিউ ইন্টু ভি। মনে আছে? ওরে ভাই আস্তে যেই না আস্তে কান মান ফাটাই ফেলছে। W ইজ ইকুয়ালস টু কিউ ভি, এই সূত্র মনে আছে? কি ছিল? এক কুলম্ব মানের চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু নিয়ে যেতে যতখানি কাজ করা লাগে সেটাই ছিল ওই বিন্দুর বিভব। তাহলে কিউ কুলম্ব মানের চার্জকে নিয়ে যাওয়ার জন্য কতখানি কাজ করা লাগবে? কিউ ইন্টু ভি। এক কুলম্ব মানের চার্জকে নিয়ে যেতে কতখানি কাজ করা লাগে? ভি। তাহলে কিউ কুলম্ব মানের চার্জকে নিয়ে যেতে, জেনকে একটু বের করে দিয়েছি, একটা মিনিট, আমি ওকে একটু বের করে দিয়েছি। যাও যাও, বাইরে যাও, বাইরে যাও, ক্লাস নিচ্ছি, পড়াই। আচ্ছা, সরি 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 ফর দ্য ইন্টারাপশন। ও একটু চিল্লাচিল্লি করে, সরি। আচ্ছা দেখো,
এখন শোনো, 1 কুলম্ব মানের চার্জকে নিয়ে যাওয়ার জন্য যতখানি কাজ করা লাগে সেটা কি বলো, ওই বিন্দুর বিভব ভি। তাহলে কিউ কুলম্ব মানের চার্জকে নিয়ে যাওয়ার জন্য কতখানি কাজ করা লাগবে, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। আচ্ছা খেয়াল করবা, আমরা কিন্তু কিউ কুলম্ব মানের চার্জকে একটা পাতের মধ্যে দিছি, আর একটা পাতে কি হয়েছে, অটোমেটিক্যালি মাইনাস কিউ কুলম্ব জমা হয়েছে, তাই তো? এটাকে তো আর আমরা আনি নাই, তাই না? আমরা কোনটা করছি, আমরা এটা করছি রাইট, প্লাস কিউ কুলম্বকে আমরা দিছি, আর তড়িতাবেশ প্রক্রিয়া অটোমেটিক্যালি মাইনাস কিউ কুলম্ব এসে কি হয়েছে, জমা হয়েছে। এখন আমাদেরকে বের করা লাগবে এই প্লাস কিউ কুলম্বকে এখানে দেওয়ার জন্য আমাদের কতখানি কাজ করা লাগছে। যতখানি কাজ করা লাগবে সেটাই কি বলতো, সেটাই কি যতখানি কাজ করা লাগবে সেটাই কি, তার মধ্যে শক্তি রূপে জমা থাকবে। এই যে হ্যালো হ্যালো শুনতেছেন আমার কথা? কি বললাম, একটা আমার এই পাশে একটা ধারক আছে রাইট, ধারকের এই পাশে একটা প্লেট আছে, এই পাশে একটা প্লেট আছে, ধারকের এখানে কি করছি, প্লাস কিউ কুলম্ব চার্জ দিছি, মনে আছে তো? তার জন্য অটোমেটিক্যালি কি হয়েছে, এই পাশে মাইনাস কিউ কুলম্ব জমা হয়েছে রাইট। এখন বিভব কি ছিল, বিভব বা বিভব পার্থক্য কি ছিল 1 কুলম্ব মানের চার্জকে আনার জন্য যতখানি কাজ করা লাগে সেটা। তাহলে কিউ কুলম্বকে আনার জন্য কতখানি কাজ করা লাগবে, কিউ ইন্টু ভি, তাই তো? এন্ড যতখানি কাজ করব সেটাই কি হবে, তার মধ্যে বিভব শক্তি হিসাবে জমা হবে। একটু আগে এটা বললাম না, যতখানি কাজ করব সেটাই কি হবে, তার মধ্যে বিভব শক্তি হিসাবে বা শক্তি হিসাবে জমা হবে। তাহলে আমাদের বের করা লাগবে যে কতখানি কাজ করতেছি সেটা বের করতে পারলেই কি খেলা শেষ। ওইটার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ আমরা জেনে যাব, সেটা এখন আমরা বের করবো যে কতখানি জমা হবে। আচ্ছা এখন এই যে আমরা যে কাজটা করব, এখানে একটু বুঝো, আমার সবসময় কি ভি এর মান কনস্ট্যান্ট থাকতেছে। যেমন ধরো আমি প্রথমে 1 কুলম্ব নিলাম, ধরো এই যে এই, হ্যাঁ প্রথমে ধরো আমি 1 কুলম্ব, এই পাশে প্লাস 1 কুলম্ব, এই পাশে মাইনাস 1 কুলম্ব, কথার কথা। তখন কি এখানে একরকম বিভব পার্থক্য কাজ করবে, ধরো V1, হ্যাঁ। তারপর তুমি কি করলা, আর একটু চার্জ দিলা, ধরো 2 কুলম্ব করলা, এখানে মাইনাস 2 কুলম্ব। তখন কি এই দুই প্রান্তের বিভব পার্থক্য V1 থাকবে না, অবশ্যই নতুন একটা বিভব পার্থক্য তৈরি হবে। যখন তুমি একইভাবে 3 কুলম্ব মাইনাস 3 কুলম্ব করবা, তখন কি V1 থাকবে না, নতুন আরেকটা তৈরি হবে। তার মানে যখনই চার্জ তো আর একবারে যাচ্ছে না পুরোটা, তাই না? আগের দিন চার্জিং প্রসেসটা পড়ানো হয়েছিল না, একটা একটা করে ইলেকট্রন চলে আসে, আর কি হয় এখানে প্লাস চার্জ বাড়তে থাকে রাইট। সো গ্র্যাজুয়ালি কি হয়, চার্জ ইনক্রিজ করে। আর যেহেতু গ্র্যাজুয়ালি চার্জ ইনক্রিজ করে, সো অবশ্যই প্রথমেই আমরা একবারে আলটিমেট বিভবে পৌঁছাই যাব না। ধরো কিউ কুলম্ব চার্জ জমা করার জন্য এখানে ভি মানের বিভব পার্থক্য তৈরি হচ্ছে, তুমি কি প্রথমেই ভি মানের বিভব পার্থক্যে চলে যাবা? ধরো তুমি এখানে 50 কুলম্ব জমা করলা, তার জন্য এখানে 20 ভোল্ট বিভব পার্থক্য তৈরি হচ্ছে, তুমি কি ব্যাটারি কানেক্ট করার সাথে সাথে এখানে 20 ভোল্ট তৈরি হয়ে যাবে না, গ্র্যাজুয়ালি তৈরি হবে, গ্র্যাজুয়ালি, তাই না? আস্তে আস্তে হবে, প্রথমে 0 থেকে ধরো 1 হইলো, তারপর 1 থেকে 2, তারপর 3, তারপর 4, এইভাবে আস্তে আস্তে কি হবে, এটা দুই প্রান্তে 20 ভোল্ট মানে বিভব পার্থক্য তৈরি হবে। ইলেকট্রন এখান থেকে চলে আসতে থাকবে, এখানে প্লাস চার্জ বাড়তে থাকবে, এদিকে বিভব পার্থক্য কি হবে, বাড়তে থাকবে। প্রথমেই তো একদম লাভ দিয়ে 20 হয়ে যাবে না রাইট, গ্র্যাজুয়ালি হবে। তার মানে প্রথম চার্জ থেকে আনার সময় দুই প্রান্তের যে বিভব পার্থক্য ছিল, সেকেন্ড চার্জ থেকে আনার সময় কিন্তু বিভব পার্থক্য এরকম থাকবে না। থার্ড চার্জকে আনার সময় কিন্তু নতুন আরেকটা তৈরি হবে, ফোর্থ চার্জকে আনার সময় কিন্তু বিভব পার্থক্য নতুন আরেকটা তৈরি হবে। তার মানে আমি যখন চার্জ নেওয়া আনা করতেছি, বিভব পার্থক্য কিন্তু ক্রমাগত চেঞ্জ হচ্ছে, অ্যান্ড চার্জিং যখন শেষ হবে লাস্টে গিয়ে একটা আলটিমেট বিভব পার্থক্য তৈরি হবে রাইট। তার মানে পুরো এই প্রসেসটার মধ্যে এই যে আমার ভি, যেটা ভিটা কিন্তু ভ্যারিয়েবল, এটা কিন্তু কনস্ট্যান্ট না। এটা কি তোমরা বুঝতে পারতেছো? ভিটা কিন্তু ভ্যারি করতেছে। প্রথমে কিন্তু ধারকের দুই প্রান্তে কোনো বিভব পার্থক্যই ছিল না, প্রথমে সেটা কত ছিল, 0 ছিল, সেটা আস্তে আস্তে বাড়তে 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 যখন চার্জিংটা শেষ হয়েছে, সেটা কত হয়েছে, ভি হয়েছে। সো প্রথমে কিন্তু আমার বিভব পার্থক্য ভি ছিল না, প্রথমে ছিল 0, সেটা চার্জ বাড়ার সাথে সাথে গ্র্যাজুয়ালি বেড়ে কত হয়েছে, ভি হয়েছে। বুঝছো, কত হয়েছে, ভি হয়েছে। তার মানে এখানে আমার বিভব পার্থক্য যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট না। এই যে তুমি যখন কাজের মানটা বের করবা, এখানে কিন্তু ভি কনস্ট্যান্ট থাকবে না, এটাই বোঝার ছিল। কি বললাম, এই যে ভি যেটা, এটা কিন্তু এখানে ভ্যারি করবে। ধারকের ক্ষেত্রে কিন্তু ভি ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট না। ভি কিন্তু কনস্ট্যান্ট কোনো মান নাই, চার্জের পরিমাণ বাড়বে, আস্তে আস্তে ভিও কি হবে বলো, বাড়তে থাকবে। সো তাহলে এখন আমরা কেমনে করবো ভাইয়া এরকম কেসে? তাহলে আমাদের কি করা উচিত? এরকম কেসে আমাদের সলভ করা লাগে ইন্টিগ্রেশন দিয়ে। ধরো কোনো একটা সময়, কোনো একটা সার্টেন পয়েন্টে এই দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভি, কত, ডিভি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত, ডিভি, কথার কথা, হ্যাঁ। এন্ড তখন ধরো এখানে ধরো কিউ পরিমাণ চার্জ আছে, একটা কিউ ধরে নিলাম, কিউ একটা ধরে নিলাম যে কিউ পরিমাণ চার্জ আছে, তার জন্য বিভব পার্থক্য কত, ডিভি। বলো এই কিউ পরিমাণ চার্জ খুবই ক্ষুদ্র, কত, খুবই ক্ষুদ্র পরিমাণের চার্জ নিছি, কতটুকু নিছি, কিউ নিছি, খুবই ক্ষুদ্র পরিমাণের একটা চার্জ নিছি, সেটা ধরো কিউ, কত, কিউ কত,
কিউ, ওকে? কিউ ধরো খুব ক্ষুদ্র পরিমাণের একটা চার্জ, সেটা নেওয়ার জন্য কি হয়েছে, দুই প্রান্তে ডিভি পরিমাণ বিভব পার্থক্য তৈরি হয়েছে। এখন বলো এই কিউ পরিমাণ চার্জ, এই ডিভি পরিমাণ বিভব পার্থক্যে আর নেওয়ার জন্য কতখানি কাজ করা লাগছে? dw is equals to q dv। যদি w is equals to q into v হয় তাহলে dw is equals to কি হবে? q into dv। ধরো q পরিমাণ চার্জ আছে, তার জন্য বিভব পার্থক্য কতখানি? dv। এই q পরিমাণ চার্জ ওইখানে নেওয়ার জন্য কতখানি কাজ করা লাগছে? w is equals to কি বলে, q into dv। বুঝো এইটুকু? এটুকু বুঝতে কোনো সমস্যা আছে? নাই তো। আচ্ছা, তাহলে ক্ষুদ্র বিভব পার্থক্য তৈরি করার জন্য এতখানি কাজ করা লাগছে। টোটাল বিভব পার্থক্যটা বের করার জন্য বা তৈরি করার জন্য কতখানি কাজ করা লাগবে, কেমনে বের করবা? এটাকে ইন্টিগ্রেশন করে। বুঝছো ভাইয়া? কেন ইন্টিগ্রেশন করবো? নর্মাল যোগ করলে কি সমস্যা ছিল ভাইয়া? এখানে ভ্যারিয়েবল আছে, যেখানে ভি এর মানটা কি করতেছে, কন্টিনিউয়াসলি ভ্যারি করতেছে। এই অবস্থায় যোগ করার সবচেয়ে উত্তম উপায় হলো ইন্টিগ্রেশন করা। সবচেয়ে উত্তম উপায় কি? ইন্টিগ্রেশন করে। তোমাদের জানা থাকা উচিত, ইন্টিগ্রেশন তো পড়ছো আই গেস নাকি? আচ্ছা ঠিক আছে, ইন্টিগ্রেশন মানে কিন্তু যোগ করাই। আমরা কিন্তু এখানে যোগই করতেছি, বাট কখন ইন্টিগ্রেশন ব্যবহার করি? যখন যাকে যোগ করব তার মানটা ক্রমাগত ভ্যারি করতেছে, তখন আমরা ইন্টিগ্রেশন করে যোগ করি। মানে আমাদের যোগ করাটা ইজি হয়, আদারওয়াইজ ভেঙে ভেঙে যোগ করা অনেক বড় হবে। ঠিক আছে, আমি আরেকটা বার বলতেছি, দেখো এখানে ধরো কিউ মানের চার্জ জমা আছে, তার জন্য এখানে কি হয়েছে, ডিভি মানের বিভব পার্থক্য তৈরি হয়েছে। এখন এই ডিভি বিভব পার্থক্যে কিউ মানের চার্জকে আনার জন্য আমাদের কতখানি কাজ করা লাগছে? dw is equals to q into dv, রাইট? এই যে এই ফর্মুলা থেকে দেখলেই বুঝে যায়। ওকে, আচ্ছা এখন আমার টোটাল কাজটা দরকার, কারণ আমি তো আলটিমেটলি আরো অনেকখানি চার্জ আনছি, রাইট? এবং তার জন্য তো নতুন একটা বিভব পার্থক্য তৈরি হবে, রাইট? এবং সেটা আনার জন্য আমার কতখানি কাজ করা লাগবে সেটা আমার বের করা লাগবে। কেমনে করব? ইন্টিগ্রেশন করে। কেন ইন্টিগ্রেশন করব? কারণ আমার দেখো অনেকগুলা কিউ ডিভি আছে, একটা না, এখানে অনেকগুলা। লাস্টে ধরো তুমি ধরো আর একটু চার্জ দিলা, হ্যাঁ, তার জন্য নতুন আর একটা বিভব পার্থক্য তৈরি হলো, ধরো Q1 dv, Q1 dv1 প্রথমে ধরো তুমি Q1 মানের চার্জ দিছো, তখন বিভব পার্থক্য কত ছিল? dv1। তার জন্য কাজ করা লাগছে এইটুকু। তারপর আর একটু চার্জ নিছো Q2, তার জন্য কতখানি কাজ করা লাগবে? এতটুকু করা লাগবে, dv2। তারপর ধরো নিছো Q3, তার জন্য কতখানি কাজ করা লাগবে? এতখানি। এইভাবে সবগুলা যোগ করা লাগবে, ঝামেলা না? তার জন্য সবচেয়ে উত্তম উপায় কি? ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশন করে দিবা, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা একটা ফর্মুলা শিখছি, c is equals to q divided by v। তাহলে আমি কি লিখতে পারি q is equals to cv? কেউ না বুঝলে একটু ধৈর্য ধরো, আমি আসতেছি। q is equals to cv লেখা যায়? q is equals to cv লেখা যায়? চলো q এর জায়গায় কি লিখবো? c into v dv। এখন আমাকে একটা কথা বলো, একটা ধারকের ধারকত্ব কি চেঞ্জ হয়ে যাবে? ধারকত্ব কি কনস্ট্যান্ট নাকি ভ্যারিয়েবল? ভাই ধারকত্ব বিভব আর চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে না, সেই মেটালটার উপর ডিপেন্ড করে, মেটালের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, মেটালের দুইটা যে পাত তার মধ্যে কোন টাইপের পদার্থ আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কোন চার্জ তুমি কতখানি জমা করতেছো, দুই প্রান্তে কতখানি বিভব পার্থক্য তৈরি হচ্ছে, এগুলার উপর আমার এই ধারকত্ব ডিপেন্ড করে না। ঠিক আছে, ধারকত্ব কার উপর ডিপেন্ড করে? কোনো একটা মেটাল তার মানে লাইক তোমার এইটা যে পাত যেটা নিচ্ছে, দুইটা পাশাপাশি দুইটা পাত রাখবা না, সেই পাতের ক্ষেত্রফল, পাত দুইটার মধ্যে ডিস্টেন্স, সেই মাঝখানে কি রাইখা দিছো তুমি পাতের মাঝখানে, সেইটার তোমার এই যে তোমার কি বলে এটার নাম কি, এই ইপসাইলন ডট বাংলায় কি বলে রে? পারমিটিভিটি তো ইংলিশে বলে, বাংলায় কি বলে? বাংলা ভেদনযোগ্যতা বলে না মোস্ট প্রবাবলি। ঠিক আছে, ভেদনযোগ্যতার উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে, এই সব কিউ ভি এগুলোর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো ধারকত্বটা অ্যাকচুয়ালি এখানে কি কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। যদি না তুমি মেটালের মাঝখানে ডিস্টেন্স, মাঝখানে রাখা কোনো পদার্থ চেঞ্জ করো, তাহলে ধারকত্ব আমার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এখন বলো এই পুরো সমীকরণের মধ্যে ভ্যারিয়েবল হলো এই ভি কে, ভি। ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে করা হচ্ছে? ভি এর সাপেক্ষে করা হচ্ছে। তাহলে লিমিট কার বসাবা? ইন্টিগ্রেশনের লিমিট বসান লাগে না? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা তাকেই লিমিট হিসেবে বসাবা। কি বললাম? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা তারই লিমিট বসান লাগবে। এখন ভাইয়া লিমিট কেমনে বসাবো? দেখো তুমি এখানে একটা প্রক্রিয়া চালিয়েছো, কি করেছো? ধারকটাকে চার্জ করেছো। চার্জ করার বা প্রক্রিয়ার শুরুতে যে ভ্যারিয়েবল তার মান যত ছিল সেটা হলো লোয়ার লিমিট, এবং প্রক্রিয়ার শেষে তার মান যত হবে সেটা হলো আপার লিমিট। মানে চার্জ দেওয়ার শুরুতে ভ্যারিয়েবলটাকে বিভব না, বিভবের মান যত ছিল সেটা হবে এটা লোয়ার লিমিট, এবং চার্জ দেওয়ার শেষে এই ভ্যারিয়েবল বা বিভবের মান যত হবে সেটা কি হবে? এইটার আপার লিমিট। বুঝছো? এখন দেখো চার্জ যখন তুমি দেওয়া শুরু করছো তখন তো এখানে কোনো চার্জ ছিল না, যদি কোনো চার্জ না থাকে তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? 0 হবে, তাই তো? চার্জ দেওয়া শেষে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হয়েছে? ভি হয়েছে ধরো। ঠিক আছে, আচ্ছা এই ক্যাপাসিটেন্স বা ধারকত্ব এটা কি কনস্ট্যান্ট না? তাহলে চলো কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, ভিতরে কি থাকে? ভি ডিভি 0 থেকে ভি। চলো এটা ইন্টিগ্রেশন কি হবে ভাই? এটা ইন্টিগ্রেশন কি হবে রে? ভি স্কোয়ার বাই 2।
নিচে লোয়ার লিমিট 0, উপরে আপার লিমিট ভি। তাহলে সিস্টেম কি লিমিট বসানোর? প্রথমে আপার লিমিট বসান লাগে, মাইনাস লোয়ার লিমিট বসান লাগে। এখন লোয়ার লিমিট তো 0, সো আমার মান এটাই থেকে যাচ্ছে। কত হবে মান? হাফ সি ভি স্কোয়ার। তার মানে এই ধারকের মধ্যে কিউ পরিমাণ চার্জ জমা করে দুই প্রান্তে ভি মানের বিভব পার্থক্য তৈরি করার জন্য আমার এতখানি কাজ করা লাগছে। অ্যান্ড যেহেতু ধারকের উপর আমি এতখানি কাজ করছি, তাহলে ধারকের মধ্যে ঠিক এতখানি শক্তি কি হবে? জমা হবে। তাহলে এই হলো ধারকে সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। এটাই কি? ধারকে সঞ্চিত শক্তি। ধারকে সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। এটাই কি বলতো? ধারকে সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। এখন বলেন, কারো কি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে ভাই? কারো কি কোনো সমস্যা হয়েছে বুঝতে কোনো জায়গায়? বলেন, না বুঝলে বলেন, সমস্যা নেই। বলেন, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? থাকলে বলেন, কোনো সমস্যা নাই। কারে মঈন চৌধুরী তো পুরো কোপাই দিতেছ আজকে, বুঝলাম না। কিরে ভাই, তুই এত অ্যাক্টিভ হয়ে গেলি কেমনে রে? কোপাই অ্যান্সার দিতেছস। আচ্ছা, এই কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে থাকলে বলো, আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নেই। রিফা বলছে না, তুই তো এসএসসি, তুই কি বুঝেছি নাই নাকি সমস্যা নাই বললি? কোনটা? আচ্ছা, বুঝতে বলছে, বুঝছি ভাইয়া, গ্রেট, ওকে, গুড। বাকিদের কি অবস্থা? ই কি ln v হলো না কেন ভাইয়া? 1/v এর ইন্টিগ্রেশন হলো ln v, এইটা হলো ln v, ঠিক আছে? এটা হলো v²/2। হ্যাঁ, তোমার x⁴n এর ইন্টিগ্রেশন বের করার ফর্মুলা হলো x⁴n+1 ডিভাইডেড বাই n+1। যদি n এর মানটা -1 হয়, তখন তোমার 1/x dx এর ইন্টিগ্রেশন হয় ln x। ওকে, আচ্ছা, ওকে, সমস্যা নাই, বুঝছি, ওকে, বুঝছি, ক্লিয়ার ভাই। আন্টি আসি বলবে কি বুঝে না? আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আগে তাহলে হয়েছে। তাহলে আমরা ধারকে সঞ্চিত শক্তির ফর্মুলা পাইয়া গেছি। এখন এই ফর্মুলা থেকে আমরা আরো দুইটা ফর্মুলা বানাবো, ঠিক আছে? দেখো, ফর্মুলা মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, তুমি যখনই ফিজিক্সের এত ফর্মুলা মুখস্থ করতে যাবা, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, অপর ভাইয়ের একটা বই আছে, একটা পকেট বুক আছে। হ্যাঁ, ওইটা মোস্ট প্রবাবলি ভালো। আমি ভাইয়ের প্রমোশন চালাচ্ছি না, এমন না যে আমি অপর ভাইয়ের প্রমোশন চালাচ্ছি না। আমি ভাইয়ের কাছে এমনি অনেক কৃতজ্ঞ, অপর ভাইয়ের কাছে আমি প্রচুর কৃতজ্ঞ। সো সেই হিসেবে সাজেশন দিচ্ছি যে কারো যদি ওই যে সূত্র টুটে ঝামেলা থাকে, দেন তোমরা অপর ভাইয়ের ওই পকেট বুকটা দেখতে পারো, ওইটা ভালো আছে মোটামুটি। এছাড়া এর বাইরে যদি বলি, দেন ফিজিক্সে আসলে কয়েকটা সূত্র মুখস্থ করা লাগে, বাট সব সূত্র মুখস্থ করা লাগে না। এটা কিন্তু তোমার টেকনিকের উপর ডিপেন্ড করে যে তুমি কতটা স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? কারণ এক গাদা সূত্র মাথায় নিয়ে পরীক্ষার হলে তুমি যাবা, অ্যান্ড সেই সবগুলার আউটপুট তুমি টাইমলি পাবা, এটা এক্সপেক্ট করা ভুল। এটা হয় না আসলে, ঠিক আছে? এটা অনেক ঝামেলা। তুমি যদি অনেক বেশি ট্যালেন্টেড হও, দ্যাটস আ ডিফারেন্ট কেস, সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই। আমি আমার মতো এভারেজ মানুষদের বলতেছি, যারা আমার মতো এভারেজ আছো, তাদের আমি বলবো সব সূত্র মুখস্থ করতে না, ঠিক আছে? এখন ধরো W = ½ cv², রাইট? এই একটা ফর্মুলা তোমাকে আমি পড়াইলাম। হ্যাঁ, এখানে আরো দুইটা ফর্মুলা আছে। এখন ভাই সেই দুইটাকে মুখস্থ করবো না? মুখস্থ করার কিছু নাই। আমরা কি জানি? Q/V = C, রাইট? Q/V = C। চলো তো C এর জায়গায় একটু Q/V বসাই দেখি কি হয়। ½ × Q/V × v², তার মানে ½ QV। নাও তোমার সেকেন্ড ফর্মুলা হয়েছে। চলো থার্ড ফর্মুলা। আমরা জানি Q/V = C। একবার তো C কে বদলাইলাম, চলো একবার V কে বদলাই। V এর পরিবর্তে কি লেখা যায়? Q/C, রাইট? চলো লেখো, W = ½ Q ইন্টু C আমরা হলো V এর জায়গায় লিখবো, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আমি কি উল্টা লিখছি নাকি? আমি কোথাও ভুল লিখছি? C = Q/V ½ cv², ঠিক আছে। আমি একবার C কে রিপ্লেস করছি, এবার হলো V কে রিপ্লেস করবো। V এর জায়গায় লিখবো হলো Q/C, এখানে ছিল C, সরি, এই যেখানে ভুল লিখছি। C Q/C² ½ × C × Q²/C², মানে ½ Q²/C। নাও এই যে আর একটা ফর্মুলা, Q²/2C। এখন এইটা আবার এইটা এতগুলো মুখস্থ করার ঠেকা আছে ভাই? কোনো দরকার নেই। তুমি এটা জানো, তুমি ধারকের মেইন জিনিস জানো যে একক পরিমাণ বিভব পার্থক্য তৈরি করার জন্য যতখানি চার্জ লাগে সেটা ওই ধারকের ধারকত্ব। সো এই ফর্মুলা তো তোমার এমনিই মনে থাকবে, ঠিক আছে? জাস্ট রিপ্লেস করবা, নতুন ফর্মুলা বের হয়ে যাবে। নতুন ফর্মুলা বের হয়ে যাবে। বুঝছো? কোনো সমস্যা আছে এখানে? কথায় ভেজাল আছে নাকি? কন আছে? নাই?
চলেন আগাই হয়েছে। আচ্ছা তাহলে আমরা তিনটা ফর্মুলা পেয়ে গেছি। এগুলো কি সব বলো তো? ধারকে সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। সব কিসের ফর্মুলা? ধারকে সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। আচ্ছা এখন বিশেষ কিছু টাইপের ধারক নিয়ে আমাদের পড়াশোনা আছে, ঠিক আছে? প্রথম যেটা সেটা হলো গোলাকার পাত ধারক। কি ধারক? গোলাকার পাত ধারক। গোলাকার পাত ধারক, ঠিক আছে? কি ধারক? গোলাকার পাত ধারক। ওকে ঠিক আছে ভাই, গোলাকার পাত ধারকের মধ্যে সহজ মানে এটার মতো সহজ ধারক আর নাই ভাই, ঠিক আছে? এখানে ধারকের পাত কেমন হয় বলো তো? ধারকের পাতগুলো হয় গোলাকার। ধারকের পাত কেমন হবে? গোলাকার হবে, ঠিক আছে? আচ্ছা মানে যে প্লেটগুলা সেগুলো কেমন হবে? এরকম গোলাকার হবে, ঠিক আছে? দেখো যখনই তোমাকে প্লেট বা পাত এরকম কিছু বলবে সেটা কিন্তু দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক না। এটা কি? এগুলো কি বলো তো? এগুলো কিন্তু দ্বিমাত্রিকের কথা বলতেছে, ত্রিমাত্রিক না। কেউ কিন্তু আবার ত্রিমাত্রিক চিন্তা করে না, যদিও এগুলো এরকম কিছু এক্সিস্ট করে না, দ্বিমাত্রিক কিছু এক্সিস্ট করে না এরকম। বাট তুমি যদি অনেক চিকন করে কাটো, ধাতব যে প্লেটগুলো অনেক চিকন করে কাটো, দেন সেই ক্ষেত্রে আমরা ওর যে তোমার যে ওই যে পুরুত্ব যেটা ওটাকে নগণ্য ধরতে পারি, ঠিক আছে? সেটাকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক একটা জিনিস, সেটা কি? ধারকের পাত। এখন ধারকের পাতটা যদি গোলাকার হয় তখন সেই ধারকের নাম কি বলবা? ভাই গোলাকার পাত ধারক। এখন ধরো কথার কথা, আমার মাথা যদি ডিম্বাকার হয় কি বলবা? ডিম্বাকার প্রমিত ভাই। যদি গোলাকার হয় কি বলবা? গোলাকার প্রমিত ভাই। যদি বক্সের মতো হয় তাহলে কি বলবা? বক্সি প্রমিত ভাই। ও নাইস, প্রমিত বক্সি, প্রমিত বক্সি। বোমকেশ বক্সি, বোমকেশ বক্সি, সেখান থেকে প্রমিত বক্সি, প্রমিত বক্সি। ও মাই গড, একটা গোয়েন্দা হয়ে গেলাম ভাই, ক্লাসে তো এসে গোয়েন্দা হয়ে গেলাম। ও মাই গড নাইস। আচ্ছা দেখো, ধারকের পাত যদি গোলাকার হয় সেটা কি বলবো? গোলাকার পাত ধারক, ঠিক আছে? আচ্ছা নাইস নাইস নাইস। এই যে একটা লাইন বলি না, এখানে কেউ না কেউ আছে আবার যে এই যেটা এটা মিম বানাই দিবে। শান্তি নাই, কিছু বললেও শান্তি নাই মানে। আচ্ছা চিল। দেখো এটা একটা ধরো গোলাকার পাত, হ্যাঁ? এখন বলো ধারকের পাতের মধ্যে কি হয়? চার্জ জমা হয়। ধরো এখানে প্লাস কিউ কুলম চার্জ জমা হয়েছে, এটা একটা গোলাকার পাত, সেখানে কি হয়েছে? কিউ কুলম চার্জ জমা হয়েছে। এখন আমরা তো জানি ধারক কি দিয়ে তৈরি হয়? পরিবাহী দিয়ে। ভাই কেমনে বুঝলেন পরিবাহী দিয়ে? ভাই আমি আগের দিন যখন ধারক পড়াইছিলাম তখনই বলছিলাম এগুলো সব ধাতব পাত। যে কোনো ধাতুই কি বলো? উত্তম পরিবাহী। তার মানে এই যে গোলকগুলা, সরি বৃত্তাকার পাত যেগুলা গোলাকার। ও গোলাকার, এই গোলাকার কেমনে দ্বিমাত্রিক? আমার কি হয়েছে? শিট, গোলাকার ত্রিমাত্রিক। এই ভাই 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 সরি 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 সরি, গোলাকার ত্রিমাত্রিক। সরি 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 সরি, আমি কি লিখছি? এটা দ্বিমাত্রিক না, এটা কি হবে? এটা ত্রিমাত্রিক হবে। ভুলে ভুলে দ্বিমাত্রিক লিখছি, এটা ত্রিমাত্রিক হবে। সরি সরি, এক্সট্রিমলি সরি। এটা কি হবে? ত্রিমাত্রিক হবে। প্লিজ একটু করে নাও, রিরাইট করে নাও। এটা কিন্তু ত্রিমাত্রিক হবে, এটা কিন্তু গোলাকার, বৃত্তাকার না। সরি, ইট ওয়াজ মাই ব্যাড। ওকে আচ্ছা, সো এখানে ধারকের যে পাতগুলো সেগুলো কেমন? গোলাকার। ভালো। এই ধারকের মধ্যে কি হবে? ধারকের পাতের মধ্যে কি হবে? এসে এতে করে চার্জ জমা হবে, রাইট? এখন তোমাকে প্রশ্ন করছে এই যে ধারকটা, এই ধারকের ধারকত্ব কত? বলো ধারকের ধারকত্ব কেমনে বের করে? সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। কেন বের করে? সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। তোমরা আমাকে একটা কথা বলো, একটা পরিবাহী গোলকের পৃষ্ঠের বিভব কেমনে বের করো? একটা পরিবাহী গোলকের পৃষ্ঠের বিভব কেমনে বের করো? ভাই ভি ইজ ইকুয়ালস টু 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর, যেখানে আর হলো ওর ব্যাসার্ধ, এই না? তাহলে ভি এর জায়গায় আমি কি বসাই দিতে পারি? 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর। কিউ কিউ বাদ দেওয়া যায় না? যাই তো? বলো কত হয়? 4 পাই ইপসাইলন নট আর। এই হলো গোলাকার পাত ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা। ভাই চরমতম সোজা না ভাই? কিছুই না, 4 পাই ইপসাইলন নট আর, যেখানে আরটা কি? ওর ব্যাসার্ধ, শেষ। এই যে তোমার ভি মানের বিভব পার্থক্যটা, বিভবটা বা বিভব পার্থক্য যেটা বলতো, গ্রাউন্ডের রেসপেক্টে চিন্তা করলে বিভব পার্থক্য বলা যায়, সমস্যা নেই, ঠিক আছে? সো এই যে তুমি ভি মানের যে বিভবটা তৈরি করতেছো তার জন্য ওর কতখানি চার্জ দেওয়া লাগতেছে? ওকে কিউ মানের চার্জ দেওয়া লাগতেছে। তাহলে একক বিভব তৈরি করার জন্য কতখানি চার্জ দেওয়া লাগবে? কিউ বাই ভি। কতখানি চার্জ দেওয়া লাগবে? কিউ বাই ভি। সেখানে ভি এর মানটা কত? বলো পৃষ্ঠের বিভব কত? 1/4 পাই ইপসাইলন নট ইনটু কিউ বাই আর। সো তুমি কিউ কিউ কেটে দাও, উপরে কি থাকবে? 4 পাই ইপসাইলন নট আর, ঠিক আছে? সো এটাই কি গোলাকার পাত ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা। তাহলে বুঝছেন, আপনি কিন্তু সিম্পলি এরকম একটা গোলক দিয়ে দিবেন, হ্যাঁ এরকম একটা গোলক দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা 2 মিটার। বলবে যদি এইটাকে একটা ধারকের পাত হিসাবে ব্যবহার করা হয় তাহলে সেটার ধারকত্ব কত হবে? ঠিক আছে? তোমার কি কোনো কিছু জানার দরকার আছে? না, তোমাকে ব্যাসার্ধ দিয়েছে সরাসরি 4 পাই ইপসাইলন নট আর, কিউ বাই ভি দিয়ে করার দরকার আছে? কোনো দরকার নাই। কোনো দরকার আছে? কোনো দরকার নাই।
বুঝতে পেরেছেন আমি কি বলেছি? সিম্পলি আপনাকে এরকম ব্যাসার্ধ দিয়ে দিবে গোলকের, দিয়ে বলবে যে এটাকে যদি ধারকের পাত হিসাবে ব্যবহার করা হয় তাহলে ওর ধারকত্ব কত হবে, এমসিকিউতে আসবে, ঠিক আছে, এমসিকিউতে দিবে, কি বলবে ধারকত্ব কত হবে, সিম্পলি এই ফর্মুলা বসাই দিবা, শেষ, কাহিনী এখানেই খতম। ঠিক আছে, বুঝছো? শিওর? জানাই দাও। আমি একটু মাঝখানে একটু ভুল করছিলাম, ওই যে তোমার গোলককে মানে বৃত্ত বানাই দিয়েছিলাম ভুলে ভুলে, সো আই গেস যাই হোক। কি ভাই এগুলা 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 কি, ওই যে টুসিয়াপুর মতো, হ্যাঁ হোয়াট, কি কার মতো? নিসি ভাই, কি নিসো? নাই 2D প্রমিত বক্সি ভাই, বর্তুলাকার প্রমিত ভাই, সেকেন্ড আচ্ছা বক্সি ভাই, আচ্ছা প্রমিত ভাই কিন্তু বর্তুলাকার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। তোরা ভাই ভালো হবি না, তোরা মানে ভালোই হবি না, জীবনে ভালো হবি না তোরা, ঠিক আছে। যাই হোক, ভাবছিলাম তোদের একটু মানুষ করে যাব, হলো না আমার মানুষ করা তোমাদেরকে। এখন ভাইয়া এখান থেকে এমসিকিউ আসলে ক্যালকুলেটর ছাড়া কেমনে সলভ করবো? ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে যে ভাইয়া একটা গোলকের আহারে একটা গোলকের ব্যাসার্ধ 2 মিটার, এটাকে যদি একটা পাত হিসাবে ব্যবহার করা হয়, ধারকের পাত হিসাবে, সেটা ধারকত্ব কত হবে? কি বলছে? একটা গোলকের ব্যাসার্ধ r = 2 মিটার, এটাকে যদি একটা ধারকের পাত হিসাবে ব্যবহার করা হয়, সেই ধারকের ধারকত্ব কত হবে? তুমি তো ভাই খেপে টেপে গেছো, এসব কি প্রশ্ন করে, কিন্তু তোমার কাছে তো ক্যালকুলেটর নাই রে পাগলা, ক্যালকুলেটর তো নাই, ঝামেলা তো এখানেই। চলো ঝামেলার সমাধান করার চেষ্টা করি। দেখো তুমি কি করলে, মান বসাইলে 4 × 3.1416, হ্যাঁ, ইন্টু 8.852 বা 854 ইন্টু 10⁻12, আর এর মান বসাইলে 2। এই তো ক্যালকুলেশন কেমনে করবো? এটা কি ছোট্ট মোট্ট ক্যালকুলেশন না, এটা অনেক বড় ক্যালকুলেশন। তাই বলে কি এটা করা যাবে না? এটা করা যাবে, ঠিক আছে, বাট এর চেয়ে আরো ইজি ওয়ে আছে, আরো ইজি ওয়ে আছে, কিছু টেকনিক খাটানো লাগবে, ঠিক আছে। যেমন ধরো আমরা এটা জানি 1/4πε0 মানে হলো কুলম্বস কনস্ট্যান্ট, রাইট? এটার মান কত? 9 × 10⁹। তাহলে 4πε0 এর মান কত হবে? 1/9 × 10⁻৯, এটাই তো হবে। এটা কোনো সমস্যা আছে? এটা কোনো সমস্যা আছে নাই তো? তাহলে 4πε0 এর মান এইটা বসানোর চেয়ে এটা বসানো বেটার না? বেটার না বলো? চলো বসাও, কত হয়? 1/9 × 10⁻৯ × 2, তার মানে 2/9 × 10⁻৯, ঠিক আছে, ওকে। এখন দেখো আমি 2 এর পাশে একটা শূন্য আনবো, আমি উপরে নিচে যদি 10 দিয়ে গুণ করি, তোমার কোনো আপত্তি আছে? নাই তো? তাহলে আমি লিখলাম 20/9 × 10⁻10, কোনো সমস্যা আছে? নাই। বলো 20 9 দিয়ে কয়বার যায়? 2 বার যায়। কয়বার যায়? 2 বার যায়, ঠিক আছে। 18, তারপর কত থাকে? 2, তাই না? দশমিকের পর যদি 18 যদি নেই, 18 বাদ দিলে কত থাকে? 2 থাকে। এখন 2 তো আর 9 দিয়ে বিভাজ্য না, তাহলে কি আনা লাগবে? দশমিক দেওয়া লাগবে, একটা পাশে একটা শূন্য আনা লাগবে, কি হবে? 20। তাহলে যে 9 2 × 18, 9 2 × 18, 9 2 × 18 চলতেই থাকবে, 10⁻10 ফ্যারাডে। এই তো, বুঝছো? এমনি করে হিসাব করা লাগবে, ওকে 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 বুঝছো? বুঝতে পারছো? পারবো না বলো তো? এইসব ছোটখাটো ক্যালকুলেশন কি আপনাদের জন্য কোনো ব্যাপার? বলেন, আপনারা কোপাই দিয়ে আসবেন এরকম ক্যালকুলেশনে? বলেন ভাইরা, পারবো নাকি আমরা সবাই? আমি একবার জানতে পারি আমার ব্রোদের কাছে যে আমার ব্রোরা কি পারবে নাকি পারবে না। আবার একটু, আচ্ছা ঠিক আছে, আমি বলেছি যে তো 1/9 × 10⁻৯, রাইট? সো আমি কি করলাম? উপরের নিচে শূন্য আনলাম, দেখো এখানে 2 আছে, মানে 10 দিয়ে গুণ করলাম উপরের নিচে। তাহলে দেখো 10⁻৯ কে যদি 10 দিয়ে ভাগ করি, মানে নিচে গুণ করা মানে কি উপরে তো ভাগ করা, তাহলে কি হবে? 10⁻10। এখন দেখো 20 9 দিয়ে কয়বার যায়? 2 বার যায়। 9 2 কত? 18। 20 থেকে 18 বাদ দিলে কত থাকে? 2। এখন 2 কি 9 দ্বারা একদম মানে ভাগ করা যায়? কোনো পূর্ণ সংখ্যা আসে তো না, তার জন্য কি দিছে? একটা দশমিক দিছে, তাই না? দশমিক দিলে 2 এর পাশে কি আসবে? একটা শূন্য আসবে, মানে আবারও 20 হবে। তো তুমি 20 কে আবারও 9 দিয়ে ভাগ করতেছো, কত হবে? 2। 9 2 18 থাকবে কত? আবার 2, দশমিক তো একটা দোয়াই আছে, শূন্য আসবে, কত হবে? 20। 20 কে আবার 9 দিয়ে ভাগ করো, আবার হবে 2 2 2 2 2, এরকম 2 চলতেই থাকবে, বুঝছো? ওকে, এখন বোঝা উচিত। এখন কি আমি জানতে পারি এখন কি পারবেন কিনা? পারিব, ওকে। লাস্ট লাইন দাদা, ওকে ওকে ওকে, হ্যাঁ বলছি ইয়াপ। সো এরকম ক্যালকুলেশন কিন্তু পারা লাগবে, ঠিক আছে না? ওইখানে তোমার কাছে খুব বেশি সময় আছে, তোমার কাছে এগুলো করার জন্য 45 সেকেন্ড সময় আছে, হ্যাঁ। এই যে ঢাকা ইউনিভার্সিটিতে যত খেলাধুলা যা করবা,
প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটুকু সময়? 45 সেকেন্ড সময়। সো যা যা করা লাগবে 45 সেকেন্ডে করা লাগবে, ঠিক আছে? এই যে ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেটর 45 সেকেন্ডের মধ্যে। প্রশ্ন পড়তেই তো 10 সেকেন্ড যাবে মিনিমাম, ঠিক আছে? বা ধরো 15 সেকেন্ড গেল, মানে বাকি 30 সেকেন্ডে তোমার এটা অ্যান্সার করা লাগবে। ওকে ওকে, নাইস, গুড। চলো চলো চলো, এখানে ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে তোমরাও পারবে ভাই। আমাদের মতো সাধারণ মানুষটা পারছে, তোমরা কেন পারবে না? তোমরা আরো ভালো মতো পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এটা একটা পানির ফোঁটা। পানির ফোঁটা, আকাশ হতে পড়িল একটি ফোঁটা, আহা আহা, কিসের ফোঁটা? পানির ফোঁটা। ওকে আচ্ছা, এই পানির ফোঁটার ব্যাসার্ধ কত? তোমাকে বলে দিয়েছে ইহার ব্যাসার্ধ 2 মিটার, মানে এক মস্ত বড় পানির ফোঁটা। হঠাৎ করে চমকালো বজ্র, সরি, হঠাৎ করে চমকালো আকাশ, না এই কি হঠাৎ করে চমকালো বিদ্যুৎ, যাহার মধ্যে আছে স্থির তড়িৎ, সেই স্থির তড়িৎ বজ্রপাত রূপে আসিয়া পড়িল এই পানির ফোঁটার গায়ে। এই বজ্রপাতের দরুন এই পানির ফোঁটায় আসিয়া অবতরণ করিল 100 কুলম মানের চার্জ। নাইসটা, নাইস। দেখো আবার শুনো, একটা পানির ফোঁটা আছে, ঠিক আছে? এখন এই পানির ফোঁটা তো পড়তেছে আকাশ দিয়ে, পানির ফোঁটার ব্যাসার্ধ কত? 2 মিটার। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাইলো, বজ্র এসে পড়িল কার উপর? পানির ফোঁটার উপর। কতখানি বজ্রে কি থাকে? স্থির তড়িৎ থাকে, থাকে না? থাকে তো। কতখানি চার্জ এসে পড়ছে? 100 কুলম। এই 100 কুলম চার্জ এসে পানির ফোঁটায় পড়ার কারণে পানির ফোঁটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এরকম অসংখ্য 10⁶ পানির ফোঁটায় পরিণত হলো। 10⁶ পানির ফোঁটা। কি? পানির ফোঁটা। ওকে আচ্ছা, প্রশ্ন করেছে এই যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা, এই যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা, এদের ধারকত্ব কত? এদের ধারকত্ব কত? 1 নম্বর প্রশ্নের ধারকত্ব কত? 2 নম্বর, এদের পৃষ্ঠে বিভব কত? এদের পৃষ্ঠে বিভব কত? আহারে আমার বাংলা লেখা, আচ্ছা ঠিক আছে, এদের পৃষ্ঠে বিভব কত? এই যে তোমরা এখন বলবা যে ভাই আপনাদের বাংলা লেখা তো খারাপ হয়ে যায়, ইউনিভার্সিটিতে উঠো, প্রত্যেকের বাংলা লেখা খারাপ হবে ভাই, কারণ ইউনিভার্সিটিতে বাংলায় কোনো লেখাই নেই, সব কিছু ইংলিশে লেখা লাগবে, সারাক্ষণ ইংলিশে, মানে লাইক তোমার যা যা বলা লাগবে ইংলিশে বলা লাগবে, বাংলায় তোমার স্যাররা ইংলিশে ক্লাস নিবে। আমি জানি অন্য ইউনিভার্সিটি নেয় কিনা, বাট বুয়েটে সব টিচার ইংলিশে ক্লাস নেয়, ইংলিশে কথা বলে, সব কিছু ইংলিশে লেখে। তোমার সিটি বলো অ্যাসাইনমেন্ট বলো, যাই করা লাগবে, প্র্যাকটিক্যাল বলো, যা বলো, ল্যাব ট্যাব সব ইংলিশে হয়, বাংলা লেখার 12টা বেজে যাবে, ঠিক আছে? যাই হোক সমস্যা নেই, ইউনিভার্সিটি উঠো বুঝবা, ঠিক আছে? কি প্রশ্ন করছে? এরকম একটা পানির ফোঁটা আছে, পানির ফোঁটায় উপরে আকাশ হইতে একটা বিদ্যুৎ এসে চমকাইয়া পড়েছে, যার থ্রুতে 100 কুলম মানের চার্জ পানির ফোঁটায় আসছে। তো পানির ফোঁটায় 100 কুলম মানের চার্জ পড়ার জন্য পানির ফোঁটাটা 10⁶ পানির ফোঁটায় কনভার্ট হয়ে গেছে, ছোট ছোট পানির ফোঁটায়। একটা ফোঁটা ভেঙে কি হয়েছে? 10⁶ ছোট ছোট পানির ফোঁটায় পরিণত হয়েছে, ঠিক আছে? তো তোমাকে প্রশ্ন করেছে এদের ধারকত্ব কত? ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন, এদের পৃষ্ঠের বিভব কত? ঠিক আছে, আচ্ছা। আর বলছে যে বড় পানির ফোঁটা ছিল তার ব্যাসার্ধ কত? 2 মিটার। ওকে আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই যে একটা ফোঁটা, ধরো ওর আয়তন V1 আর ওর পৃষ্ঠের ক্ষেত্রফল A1, কি বললাম? ধরো ওর আয়তন V1, ওর পৃষ্ঠের ক্ষেত্রফল A1, হ্যাঁ? আর এই যে ছোট্ট ছোট্ট পানির ফোঁটা, এই যে ছোট্ট ছোট্ট অনেকগুলা পানির ফোঁটা, কতগুলা? 10⁶ এদের টোটাল আয়তন, টোটাল ভলিউম ধরো V2, মানে সবগুলো মিলা আয়তন, হ্যাঁ? অ্যান্ড টোটাল ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল ধরো A2। বুঝছো আমার কথা? কি বললাম? ধরো একটা বড় ফোঁটা, তার আয়তন ছিল V1 এবং পৃষ্ঠের ক্ষেত্রফল ছিল A1, এটা ভেঙে কি হয়েছে? অনেকগুলা ছোট ছোট ফোঁটা, 10⁶ ফোঁটা হয়েছে। এই সবগুলো ফোঁটার মিলিত আয়তন V2 এবং মিলিত ক্ষেত্রফল A2। এখন আমি তোমাকে প্রশ্ন করছি নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 1, A1 is equals to A2, V1 is equals to V2. 2, A1 is equals to A2, V2 is greater than V1. 3, A2 is greater than A1, V1 is equals to V2. And 4, A2 is greater than A1, V2 is greater than V1. বলো কোনটা হবে? তোমাকে প্রশ্ন করা হইয়াছে, উত্তর দাও, অ্যান্সার কোনটা হবে? 4টা অপশন তোমাকে দিয়ে দেওয়া আছে, অ্যান্সার কোনটা হবে? বলো 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 অ্যান্সার কোনটা হবে? 4টা অপশন দেওয়া আছে, থিঙ্ক প্রপারলি।
আমানুল্লাহ আমান বলছে বাইরে তো 11,111 হয়ে গেছে, এই অপশন তো আমি দেই নাই, 11,111 তো অপশনেই নাই। বুশরা বলছে 3, শিহাব বলছে 111, 111 কই থেকে আসলো? আচ্ছা, হিমেল বলছে 3, নাজিব বলছে 1। ওকে, হোয়াট অ্যাবাউট আদার্স? বাকিদের কি অবস্থা? বাকিরা কি দিচ্ছেন? মুরাদ বলছে 3। আচ্ছা, ওকে। ফারজানা বলছে 4। ওকে। আলিফ উল হক বলছে সি। ওকে, মুরাদ আবারও বলছে 3, তার মানে এবার 33 হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা, তাওহিদ রিজভি বলছে 3। ওকে, ওকে, গুড। আমি অনেকের উত্তর পেয়ে গেছি অ্যান্ড ম্যাক্সিমাম অফ ইউ গাইস আর কারেক্ট। অ্যান্সার হবে 3। কোনো একটা জিনিসকে যখন ছোট ছোট ভাগে ভাগ করা হয় তার আয়তনে কোনো চেঞ্জ আসে না, বাট ক্ষেত্রফল বৃদ্ধি পায়। তোমরা তো এটা প্রভাবকের মধ্যে পড়ার কথা। ওই যে বলে না, প্রভাবকের একটা খণ্ড ব্যবহার করার চেয়ে গুঁড়া গুঁড়া করা ভালো। কেন? কারণ গুঁড়া গুঁড়া যখন করা হয় তখন প্রভাবকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যায়, তখন ওই যে তোমার যে প্রভাবনটা ওরা বেশি টাচে আসতে পারে, এর জন্য প্রভাবন ধর্মটাও বৃদ্ধি পায়। ঠিক আছে? সো এই একইভাবে যে কোনো পদার্থকে যখন তুমি ছোট ছোট ভাগে ভাগ করবা বা কাটলে কি হবে? তার ক্ষেত্রফলটা বৃদ্ধি পায়। তুমি প্রশ্ন করতে পারো কিভাবে? লেট মি শো ইউ গাইস। কেমনে? আমি কেমনে দেখাই? আচ্ছা, ধরো কথার কথা, আমার হাতের কাছে যা আছে আমি তাই দেখাই। ধরো এই যে এইটা, হ্যাঁ, এটা হলো একটা চার্জ, একটা বক্স। ধরো আমি বক্সটাকে যদি ভাগ করি, কথার কথা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ধরো, হ্যাঁ, এটা ধরো এটা একটা বক্স। আমি তোমাকে বললাম এই বক্সের ক্ষেত্রফল কত, তুমি কি বলবা? ভাইয়া এই তলের ক্ষেত্রফল প্লাস এই তলের ক্ষেত্রফল প্লাস এই তলের ক্ষেত্রফল প্লাস এই তল প্লাস এই তল প্লাস এই তল, এই না ওর টোটাল ক্ষেত্রফল, তাই তো? এখন আমি এই বক্সটাকে দুইটা ভাগ করছি, দেখো ভিতরের এই ক্ষেত্রফলটা কি তুমি কাউন্ট করতেছিলা? না, বাট এখন কিন্তু এই ক্ষেত্রফলটাও কাউন্ট হবে। আমি যখন বলবো এখন ওর ক্ষেত্রফল কত, আগেরটুকু তো আসেই, প্লাস এখন এইটুকুও কাউন্ট হবে, সো ক্ষেত্রফল বেড়ে যাবে। এটা যদি তুমি আরো 2 ভাগ করো, এই যে এই পাশের ক্ষেত্রফলটাও কি হয়েছে? নতুন আসছে না? এটুকু কি আগে তুমি কাউন্ট করতেছিলা? ভিতরের টুকু, এই যে ভিতরে যতটুকু, এটুকু কি তুমি কাউন্ট করতেছিলা? না, বাট কাটার পর কি হয়েছে? আসছে। ঠিক আছে? সো এরকম ভাবে যখনই কোনো জিনিস এরকম ভাবে ছোট মোটো করে কাটা হয়, তখন কি হয়? নতুন নতুন ক্ষেত্র তৈরি হয় এবং একই সাথে ক্ষেত্রফলটা কি হয়? বৃদ্ধি পায়। যখনই কোনো কিছু ছোট করে টুকরা করা হবে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, বাট আয়তন কি থাকবে? ফিক্সড। ওকে, সো এই কেসের একই কাহিনী, আমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে বাট আয়তন কিন্তু কি থাকবে? ফিক্সড থাকবে। তাহলে যেহেতু আয়তন ফিক্সড, তাহলে আমি বলতে পারি আগের আয়তন ইজ ইকুয়ালস টু পরের আয়তন। বলতেছি আয়তন, লিখতেছি ক্ষেত্রফল। মাথায় যে কি সমস্যাটা হয়েছে আমার, এক পরীক্ষায় আমার মাথা খেয়ে দিল রে পাগলা। কেন? পরের দিন কি পরীক্ষা? পরের দিন আমার ইংলিশ লিটারেচার পরীক্ষা, মানে সাহিত্য। ভাই আমি খালি ভাবতেছি পিভিসিকে টিভিসিকে মারা দিব নাকি হালকা পাতলা। এসে রাইটিং আছে, হ্যাঁ, 40 নম্বরের এসে রাইটিং। ভাই বইটা যে কি প্যারা, এই ইংলিশ অ্যাকাউন্টিং পড়তে একটু ভালো লাগে না, ইঞ্জিনিয়ারিং পড়তে সেগুলো পড়া লাগে। যাও, 40 নম্বরের রচনা, পিভিসিকে যে কয়টা বসাবো খালি দেখবা। ছবি তুলে রাখবো না, তোমাদের দেখাবো না আমি বুয়েট পরীক্ষায় কী টাইপের পিভিসিকে মারবো। ঠিক আছে? একদম খেলে দিব, একদম খেলে দিব। পরে এগুলো ভাইরাল হলো আবার সমস্যা। আচ্ছা, চিল। দেখো, আদি আয়তন আর শেষ আয়তন কি থাকতেছে? সমান থাকতেছে। বলো শুরুতে কয়টা ফোঁটা ছিল? একটাই ফোঁটা ছিল। যেহেতু গোলকাকার, বৃষ্টির পানির ফোঁটা কেমন হয়? গোলকাকার হয়। কেন গোলকাকার হয়? এই তোমরা কমেন্ট এটা লেখো তো, কেন গোলকাকার হয়? আমি পরের থাকি। গোলকাকার হয় কেন? দা ওয়াই। কেন? দা ওয়াই। I'm calling detective Pramit Bokshe. Please answer my question. গোলাকার হয় কেন? The why. কোনটা? কি গোলাকার হয়? বৃষ্টির পানির ফোঁটা। ঠিক আছে? উত্তর দাও, আমি এটা পরের থাকি। চলো, যেহেতু গোলাকার তাহলে আয়তন কত হবে? 4/3 পাই বড় আর কিউব। এবং ধরো এই ছোট ছোট পানির ফোঁটাগুলা, এগুলোর ব্যাসার্ধ হলো ছোট আর। কি? ছোট আর। ঠিক আছে? তাহলে এরকম কয়টা পানির ফোঁটা আছে? 10⁻⁶টা। প্রত্যেকটার আয়তন কত? 4/3 পাই ছোট আর কিউব। তাহলে 4/3 পাই বাদ কি থাকতেছে? বড় আর কিউব ইজ ইকুয়ালস টু 10⁶ ছোট আর কিউব। দুই পাশে কিউব রুট করো, আর ইজ ইকুয়ালস টু 100 ছোট আর। দ্যাট মিনস ছোট আর ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 100। আর এর মান কত? 2। তাহলে ছোট আর এর মান কত হবে? 0.02 মিটার। তার মানে ছোট্ট ছোট্ট পানির ফোঁটাগুলো তৈরি হচ্ছে, এগুলোর ব্যাসার্ধ কত হবে? 0.02 মিটার। এখন যে কোনো গোলকাকার পাত ধারকের যদি আপনি ব্যাসার্ধ জেনে যান, ঠিক আছে, ওই পাতের ব্যাসার্ধ যদি জেনে যান, বলেন তার ধারকত্ব কেমনে বের করবেন? ভাইয়া 4πε0 ইন্টু আর। এটার মান কত ছিল রে? 1/9 ইন্টু 10⁻⁹। একটু আগে পড়াইছি। ছোট আর এর মান কত? 0.0। তাহলে অ্যান্সার কত হবে? 2.22 ইন্টু 10⁻⁻12 ফ্যারাডে। বুঝছো? ক্যালকুলেশন করে দেখো এটাই আসবে।
হয়েছে, পেরেছি। তার মানে আমরা ধারকত্ব পেয়ে গেছি। এবার কি বের করা লাগবে? এদের পৃষ্ঠে বিভব বের করা লাগবে। কি বের করা লাগবে? পৃষ্ঠে বিভব। বলো আমরা কি জানি? c is equals to q by v। ধারকের জন্য কি জানি? c is equals to q by v। তাহলে বলো v কত হবে? q by c, q by c, তাই না? দেখো প্রত্যেকটা ধারকের ধারকত্ব পেয়ে গেছো না? 2.22 ইন্টু 10⁻⁻12। এখন উপরে কি বসাবো বলো তো? প্রত্যেকটা ধারকের চার্জ কতখানি চার্জ আসছে? 100 কুলম্ব। তাহলে বসাই দিই ভাইয়া, 100 বসাই দিই না, 100 বসবে না। কেন ভাইয়া? 100 তো টোটাল চার্জ, এটা তো আর একটা ফোঁটায় যায় নাই। 10⁻6টা ফোঁটার মধ্যে কি হবে? এটা ভাগ হয়ে যাবে, বুঝছো? 100 তো টোটাল চার্জ, এখানে কার চার্জ বসানো লাগবে? প্রত্যেকটা ছোট ফোঁটার মধ্যে কতখানি চার্জ আছে সেটা। যদি 10⁻6টার মধ্যে 100 কুলম্ব চার্জ থাকে, তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল ফোঁটার মধ্যে কত থাকবে? 100 ডিভাইডেড বাই 10⁻6, এই হবে বিভবের মান। বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা কোনটা কোনটা? আচ্ছা, একজন বলছে সারফেস টেনশন। সারফেস টেনশনের জন্য তারা সর্বনিম্ন এরিয়াতে থাকতে চায়। হ্যাঁ, সারফেস টেনশন কিসের জন্য আসে? ঠিক আছে, অ্যান্সার তো বুঝলাম, অ্যান্সার ঠিক আছে, ভুল না। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে রুটটা কোথায় এটার, মানে একদম মেইন জায়গাটা কোথায়? মানে যে সারফেস টেনশন নামের যে জিনিসটা বা পৃষ্ঠটান যে জিনিসটা, এটা কোথেকে আসতেছে? হ্যাঁ, সারফেস টেনশনের জন্য এটা তোমার স্ফেরিক্যাল শেপ নেয়, দ্যাটস রাইট। পৃথিবীর প্রত্যেকটা বস্তুই স্ফেরিক্যাল শেপ নিতে চায়, কিন্তু কেন? কেন সারফেস টেনশন? ঠিক আছে, কিন্তু কেন কেন কেনই বা সারফেস টেনশন তৈরি হবে? সারফেস টেনশন তৈরি হচ্ছে বুঝলাম, হ্যাঁ, কিন্তু কেন তৈরি হচ্ছে এটা কি জানো? যে পৃথিবীর মোটামুটি প্রত্যেকটা বস্তুই কি চায়? গোলাকার শেপ নিয়ে থাকছে, গোলাকার শেপ অনেক স্টেবল থাকে। কেন 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 তা তো জানি না। সর্বনিম্ন বিভব শক্তি অর্জনের জন্য। কে অ্যান্সার দিছো? আব্দুল্লাহ আল মুরাদ, সাবাস, গুড, দ্যাটস দ্য অ্যান্সার। মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকার জন্য। এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু চায় মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে। অ্যান্ড তুমি যখন স্ফেরিক্যাল শেপে থাকবা বা গোলাকার শেপে থাকবা, তখনই তোমার মধ্যে কি হবে? এনার্জিটা একদম মিনিমাম থাকবে। সারফেস টেনশন কি করে? তোমার একদমই চাপাই নিয়েছে। দেখো না, যে এরকম হয় তোমার নর্মালি একটা পানি, পুকুরের পানি কিরকম থাকার কথা বলো? নর্মালটা চিন্তা করি, এরকম থাকার কথা। সারফেস টেনশন কি করে? দুই পাশ থেকে টেনে কি করে? এটাকে সমান করে। কেন? কারণ যদি এটা নিচের দিকে নেমে যায়, কি হয়? এমনি করে নিচের দিকে নেমে যায়, তাই না? অথবা যে একটা সাইড কি হয়? উপরের দিকে উঠে যায়, উঠে যেতে চায় না? যে সংশক্তি বল, আসঞ্জন বল আছে না, এগুলোর জন্য কি চাই? উঠে যেতে চায়। বাট যখন করে উঠে যাবে, ওকে যখন টান দিয়ে উঠাই নিবে, তখন কি হবে? ওর মধ্যে বিভব শক্তি জমা হবে। কি হবে? বিভব শক্তি জমা হবে। তখন কি হয় না? সারফেস টেনশন নামে একটা স্পেশাল টাইপের ফোর্স তৈরি হয়, ঠিক আছে? সেটা কি করে? এটাকে টেনে এমনি করে সোজা করে, যেন ও একদম মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে পারে। এই গোলকের ক্ষেত্রেও একই কাহিনী, ওকে স্ফেরিক্যাল শেপে রাখতে চায়। কেন? যাতে মিনিমাম এনার্জি নিয়ে বা মিনিমাম পটেনশিয়াল এনার্জি নিয়ে থাকতে পারে। এই দুইটা ম্যাথ নিয়ে কারো ঝামেলা আছে? ওগুলো চ্যাপ্টার 7-এর টপিক, চোখ পরে দেখা যাবে। বাট এই দুইটা ম্যাথ নিয়ে কারো ঝামেলা আছে? বিকজ স্ফেয়ারে এরিয়া কম না, মানে এরকম, হ্যাঁ ঠিক আছে, স্ফেয়ারে এরিয়া কম, ঠিক আছে, ওকে বুঝলাম। বাট যে কনসেপ্টটা সেটা হলো বিভব শক্তি একদম মিনিমাম রাখার জন্য, আর কম এরিয়াতে বিভব শক্তি মিনিমাম থাকবে। হ্যাঁ, সো কাইন্ড অফ ওই ঘুরায় প্যাঁচে দেখলে ঠিকই আছে। আচ্ছা, ঝামেলা নাই, ওকে গুড। বাকিদের কি অবস্থা? আগের ঝামেলা আছে নাকি সবারই মোটামুটি ক্লিয়ার হয়েছে? গল্প বলেছে না? ওকে গুড। ভাই আর এর মানটা বলেন প্লিজ। 0.02, আর এর মান 0.02। হ্যাঁ, এই যে আর এর মান বসিয়েছি না, 0.02 বসিয়েছি তো। আচ্ছা, না ভাইয়া ক্লিয়ার, বুঝছি ভাইয়া, প্রবলেম নেই। আচ্ছা ওকে ভাইয়া, গ্রেট, চলো আমরা তো লাগাই। আচ্ছা, সো এটা ছিল একটা টাইপের ধারক, যেটা ছিল তোমার গোলাকার পাত ধারক। এখান থেকে প্রশ্ন আছে, বাট এইখান থেকে ম্যাক্সিমাম এমসিকিউ আসবে, ঠিক আছে? সিকিউ আসার সম্ভাবনা কম। তাহলে সিকিউ কোন পার্ট থেকে আসবে? সিকিউ যদি ধারক থেকে আসে, তাহলে আসবে সমান্তরাল পাত ধারক থেকে। কোথা থেকে? সমান্তরাল পাত ধারক থেকে, ঠিক আছে? সো চলো আমরা এখন পড়ব সমান্তরাল পাত ধারক। এটা আসলে নতুন করে পড়ার কিছু নয়। ধারক বলতে আমরা এটার ছবি বুঝি, এটাই আমরা পড়ি। সমান্তরাল পাত ধারক মানে যেখানে দুইটা প্লেট পাশাপাশি প্যারালালি অবস্থান করবে, ঠিক আছে? এই একটা, এই একটা, ওকে। আচ্ছা ভালো, যেগুলোকে তো আমরা চার্জ করি, রাইট? আচ্ছা ভালো। এখন ধরেন এই প্লেটে এসে আমার প্লাস কিউ কুলম জমা হয়েছে, এই প্লেটে মাইনাস কিউ কুলম। কেমনে জমা হয়, কেমনে চার্জ করে পড়েছেন, মনে আছে? গুড। এখন যেহেতু এই পাশে আমার প্লাস চার্জ জমা হয়েছে আর যেহেতু এই পাশে মাইনাস, তো দুটোর মধ্যে একটা বিভব পার্থক্য আছে, যেটাকে আমরা বলতেছি ভি, ঠিক আছে? আচ্ছা, দুটোর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে তো নাকি? সেটাকে আমরা কি বলতেছি? ই। দুইটা পাতের মাঝখানে একটা ডিস্টেন্স আছে তো? যেহেতু আছে,
তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ডি। কোনো সমস্যা আছে? আর ই আর ভি এর মধ্যে কি একটা সম্পর্ক ছিল, এ ইজ ইকুয়ালস টু ভি বাই ডি। এখানেও কোনো সমস্যা নেই, রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করবো, একটু ধারকত্ব বের করার চেষ্টা করব, ঠিক আছে? বাট তার আগে একটা টার্মের সাথে আমাদের পরিচিত হওয়া লাগবে, যাকে বলে চার্জ ঘনত্ব। কি বলে? চার্জ ঘনত্ব। ওকে, আচ্ছা চার্জ ঘনত্ব কি জিনিস? ধরো এখানে আমার একটা প্লেট আছে, একটা ধাতব পাত আছে, পাত, এই পাতটা কিন্তু দ্বিমাত্রিক, এটা কিন্তু ত্রিমাত্রিক না, হ্যাঁ এটা কিন্তু দ্বিমাত্রিক। একদম ছোট্ট ছোট্ট করে প্লেটটা কাটা হয়, একদম ছোট্ট ছোট্ট করে, ঠিক আছে? এখন যে তোমরা দেখবা যখন তোমরা ট্রান্সফরমার পড়বা, হ্যাঁ যখন তোমরা ট্রান্সফরমার পড়বা দেখবা তোমরা যেরকম পড়ে আসছো না, ট্রান্সফরমার একটা কোর থাকে, পড়াচ্ছো না? আর একটু বড় হলে যখন ইঞ্জিনিয়ারিং আসবে তখন তো আরো ভালো মতো পড়বা। এরকম একটা ছবি ছিল না? বলো এরকম একটা ছবি ছিল নাকি? ছিল তো, ছিল তো। আচ্ছা ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না, এই একই কাহিনী এখানেও, ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। হ্যাঁ এই যে এখানে না অনেক প্লেট ব্যবহার করা হয়, অনেক প্লেট, হ্যাঁ এরকম বড় কোনো কোর ব্যবহার করা হয় না। কেন করা হয় না? এখানে অনেক ব্যাপার আছে, এখানে হিস্টেরেসিস লস আছে, এখানে এডি কারেন্ট লস আছে, এখানে তোমার সিস্টেম লস আছে, এবং এই সিস্টেম লস কমানোর জন্য বা এডি কারেন্ট লসটা স্পেশালি কমানোর জন্য এখানে কি করা হয়, ল্যামিনেটেড এরকম সিঙ্গেল প্লেট ইউজ করা হয়, অনেকগুলো পাশাপাশি ইউজ করা হয় যেন এডি কারেন্টটা কম আসে। তোমরা, আমি জানি তোমরা এগুলো হয়তো নাম শুনে নাই, অনেকে শুনে থাকলে অনেক হায়ার লেভেলে স্টাডি করে ফেলছো অলরেডি, বাট শুনে থাকা উচিত না আই গেস, ঠিক আছে? যদি না শুনে থাকো এগুলো এখন জানা লাগবে না, জাস্ট জেনে রাখো যে যখন তুমি এরকম সিঙ্গেল প্লেট ইউজ করবা, একসাথে এরকম বড় কোনো একটা কিছু ব্যবহার না করে এরকম কেটে স্লাইস করে, অনেকটা স্লাইস করা হয়েছে, হ্যাঁ স্লাইস করে পাশাপাশি বসিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? যখন এই টাইপের ব্যবহার করবো তখন সিস্টেম লসটা অনেক কম হবে, এই যে সিস্টেমের যে একটা লস সেটা অনেক কম হয়, তাই জন্য আমরা কি করি, এরকম পাতলা পাত ব্যবহার করি, ঠিক আছে? ওকে, প্র্যাকটিক্যালি যখন সামনাসামনি দেখতে পারবা, যখন ইঞ্জিনিয়ারিং করবা তখন লাইক বুঝে যাবা, মোটামুটি ট্রিপলিতে আসলেই বুঝে যাবা, পাওয়ার নিয়ে যখন পড়াশোনা করবা। চলো ওকে শুনেন, সেখানে আমরা কি করি, পাতলা পাত ব্যবহার করি। ওকে, এখন ধরেন এই পাতলা পাতটাকে আমি এইভাবে একটা ছবি আঁকলাম। ওকে ঠিক আছে, আচ্ছা এখানে কি আছে, চার্জ জমা আছে, ঠিক আছে? প্রচুর প্লাস চার্জ, ধরেন প্লাস কিউ কুলম চার্জ জমা আছে। বলেন এটার কি একটা ক্ষেত্রফল আছে নাকি নাই? আছে। ধরেন ওর একটা এরিয়া আছে যেটা হলো এ, তাহলে কি বললাম, এটার এরিয়া কত? এ। হ্যাঁ এই যে প্লেটগুলোর এরিয়া কত? এ। দুইটার এরিয়া কত? এ, ঠিক আছে? আচ্ছা এই এ ক্ষেত্রফলের মধ্যে কতখানি চার্জ আছে? কিউ কুলম। কতখানি চার্জ আছে? কিউ কুলম। বলেন একক ক্ষেত্রফলের মধ্যে কতখানি চার্জ আছে? কিউ বাই এ কুলম, ঠিক আছে? একক ক্ষেত্রফলের মধ্যে কতখানি চার্জ আছে? কিউ বাই এ। কতখানি? কিউ বাই এ, ঠিক আছে? এই যে কিউ বাই এ, এটাকে আমরা কি বলি? সিগমা। কি বলি? সিগমা, ঠিক আছে? সিগমাটা কি? চার্জ ঘনত্ব। সিগমাটা কি? চার্জ ঘনত্ব, ঠিক আছে? বুঝতে পারছো সিগমাটা কি? চার্জ ঘনত্ব। ওকে, এখন চার্জ ঘনত্ব আর তড়িৎ প্রাবল্যের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। কার মধ্যে? চার্জ ঘনত্ব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে, এই সিগমা আর ই এর মধ্যে। কিরকম ভাইয়া? ধরো আমি একটা গোলাকার পাত নিলাম, এরকম কি একটা গোলাকার, হ্যাঁ একটা গোলাকার একটা পাত নিলাম, খুব ভালো। আচ্ছা গোলাকার পাতের এই পৃষ্ঠের ক্ষেত্রফলটা কত? 4πr², তাই না? আর যে কোনো পরিবাহী গোলকের চার্জ কোথায় থাকে? পৃষ্ঠেই তো থাকে। তাহলে বলো এই পৃষ্ঠের মধ্যে কতখানি চার্জ আছে? 4πr² এর মধ্যে কতখানি চার্জ আছে? কিউ কুলম। তাহলে বলো একক ক্ষেত্রফলে কতখানি চার্জ আছে? কিউ ডিভাইডেড বাই 4πr²। কতখানি আছে? কিউ ডিভাইডেড বাই 4πr²। এটাই কি সিগমা না? একক ক্ষেত্রফলে যতখানি চার্জ থাকবে সেটাই কি চার্জ ঘনত্ব না? তাই তো, এটাই তো সিগমা। বুঝি তো? আচ্ছা এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি এটার পৃষ্ঠে প্রাবল্য কত? কি প্রশ্ন করলাম? এটার পৃষ্ঠে প্রাবল্য কত? কি প্রশ্ন করেছি? এটার পৃষ্ঠে প্রাবল্য কত? ঠিক আছে, তুমি অ্যান্সার কি দিবা? ভাইয়া E ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r², তাই না? E ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 4πε0 r², এটাই না পৃষ্ঠের প্রাবল্য বের করার ফর্মুলা। এখন আমি বললাম E আর সিগমাকে একজনকে আরেকজনকে দিয়ে ভাগ করো। E ডিভাইডেড বাই সিগমা কত হবে? কিউ বাই 4πε0 r² ডিভাইডেড বাই কিউ বাই 4πr²। কিউ বাদ 4π বাদ r² বাদ কি থাকবে? 1/ε0। তার মানে E ইজ ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই ε0। নাও একটা ফর্মুলা পেয়ে গেছি। এই হলো তড়িৎ প্রাবল্য আর চার্জ ঘনত্বের মধ্যে সম্পর্ক। দেখো এটা বুঝো কিনা, তড়িৎ প্রাবল্য আর চার্জ ঘনত্বের মধ্যে সম্পর্ক হলো এটা। এই ফর্মুলাটা কি আমাদের বোধগম্য হয়? এটা কি আমাদের বোধগম্য হয়? আমরা কি এতটুকু বুঝি নাকি কারো বুঝতে সমস্যা হয়? আমরা কি এতটুকু বুঝতে পারি নাকি বুঝতে পারি না? বলেন তো, আমরা কি এতটুকু বুঝতে পারি
নাকি বুঝতে পারি না? কোনটা কোনটা? এতটুকু কি আমাদের বোধগম্য হয়? আপনারা কি আমার কথা শুনতে পান নাকি পান না? কেউ কিছু বলে না। আমি কারো কোনো কথাই শুনতে পারি না। আমার কি নেটে সমস্যা করতেছে? আমার কি নেট প্রবলেম? আচ্ছা, বোধগম্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে। রিপ্রেজেন্টিং আছে কেন রে? তুই বুঝতেছিস না কিছু? ছোট বাচ্চা একটা। আচ্ছা বুঝতে পারছি। ওকে গুড। ওকে বুঝছি। ওকে গুড। আচ্ছা এখন এখানে একটা জিনিস অ্যাজিউম করা লাগবে, ঠিক আছে? যেটা গোলকের জন্য খাটতেছে সেটাকে আপনার এটার জন্য খাটবে, এটা ধরে নেওয়া লাগবে, ঠিক আছে? এটা প্রমাণ আপনাদের লেভেলে নাই, সো এটার প্রমাণ আমরা যাচ্ছিও না। জাস্ট আপনার আপাতত একটু একটু ধরে নেওয়া লাগবে যে এটা গোলকে খাটতেছে, এটা সব জায়গায় খাটবে। যে কোনোটার জন্য এটা প্রমাণ করা সম্ভব, এমন না যে প্রমাণ একবারেই নাই। আমাদের যখন পড়াইছে বইটা তখন এটার প্রমাণ শিখাইছে, বাট প্রমাণ অনেক বড়, সো আমি এটা যাচ্ছি না। জাস্ট জেনে রাখেন যেহেতু গোলকে খাটতেছে এটা এখানেও খাটবে, ঠিক আছে? সম্পর্কটা কি? ই ইজ ইকুয়ালস টু সিগমা ডিভাইডেড বাই ইপসাইলন নট। সো এটা প্রমাণটা গোলক দিয়ে অনেক ছোট, তার জন্য গোলক দিয়ে করা হয়, কিন্তু এই কেসগুলোতে এটা কি খাটবে, এটা কি হবে? খাটবে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে সিগমাটা আছে, সিগমাকে আমরা কি বলতে পারি? ই ডিভাইডেড বাই ইপসাইলন নট। কোনো সমস্যা আছে? নাই তো। আচ্ছা এখন বলো ধারকত্ব কেমনে বের করে? সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। কেমনে বের করে? সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। চলো আমি কি উপরে নিচে এ দিয়ে ভাগ করে দিতে পারি? আমি কি উপরে নিচে এ দিয়ে ভাগ করে দিতে পারি? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই? গুড। দেখো তো কিউ বাই এ মানে কি? সিগমা না? কিউ বাই এ চার্জ ঘনত্ব সিগমা। উপরে কি এ চলে যাচ্ছে, আচ্ছা ভালো। নিচে কি থাকতেছে? ভি। কি থাকতেছে? ভি। কোনো সমস্যা নাই। আচ্ছা ধারকের প্রাবল্য আর বিভবের মধ্যে যেন কি সম্পর্ক ছিল? ইজ ইকুয়ালস টু ভি বাই ডি। তাহলে আমি কি লিখতে পারি? ভি ইজ ইকুয়ালস টু ইডি। ভি ইজ ইকুয়ালস টু ইডি লিখতে পারি। তাহলে চলো ভির জায়গায় কি লিখবো? ই ডি। আচ্ছা ই আর সিগমার মধ্যে কি সম্পর্ক পাইছি? সিগমা ইজ ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই ইপসাইলন নট, ঠিক আছে? তাহলে সিগমা বাই ই ইজ ইকুয়ালস টু কি হবে? 1 বাই ইপসাইলন নট। কি বললাম? সিগমা বাই ই ইজ ইকুয়ালস টু 1 বাই ইপসাইলন নট। আমি কি কোথাও ভুল করেছি? সিগমা বাই ই, সিগমা বাই ই, সিগমা বাই ই 1 বাই ইপসাইলন। আমি কোথাও ভুল লিখছি রে? আমি কোথাও ভুল লিখছি? এটা মোস্ট প্রবাবলি ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই ইপসাইলন নট ছিল নাকি? আমি মোস্ট প্রবাবলি ভুল লিখছি, এটা উল্টা লিখছি। ই ইজ ইকুয়ালস টু মনে হয় সিগমা, হ্যাঁ ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই ইপসাইলন নট। তাহলে সিগমা বাই ই ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট। আমি একটু এখানে ভুল লিখেছিলাম, সরি। সিগমা বাই ই ইজ ইকুয়ালস টু কি? ইপসাইলন নট, ঠিক আছে? এই যে এটা ঠিক আছে, ঠিক আছে? ওকে, সো কি হবে? সিগমা বাই ই ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট। তাহলে এই যে আমাদের যে সিগমা বাই ইটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি? ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। বুঝেছো? সো এখান থেকে কিন্তু আমার ধারকত্বের ফর্মুলা সরাসরি বের হয়ে গেছে। দেখো সি ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এই হলো আমার আয়তাকার পাত ধারকের বা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা। আপনাকে বলে দিবে যে ধারক আছে, এই ধারকের প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল এত, ধারক দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব এত, ধারকত্ব কত। সো আপনি সরাসরি এই ফর্মুলা দিয়ে বের করে ফেলুন। আর যদি চার্জ আর দুই প্রান্তে বিভব পার্থক্য দিয়ে দেয় তাহলে তো আপনার কিউ বাই ভি দিয়ে করা লাগবে। বাট যদি আপনার এরকম ধারকের পাতের ক্ষেত্রফল এবং দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব দিয়ে দেয় তখন অবশ্যই এখানে যাওয়া লাগবে সি ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে সলভ করা লাগবে। এই হলো আমাদের আয়তাকার পাত ধারকের ফর্মুলা। আমরা কি বুঝতে পারিয়াছি নাকি বুঝতে পারি নাই? অনেক কঠিন লাগছে নাকি ভাইয়া? জি ভাইয়া উল্টা লিখছেন, হ্যাঁ সরি ভাইয়া, আমার মাথায় যে কি হয়েছে, আমার এরকম হচ্ছে কেন, উল্টা পাল্টা লিখতেছি কেন? আচ্ছা চিল। আবার আমরা কি বুঝতে পেরেছি? আমাদের কি বোধগম্য হয়েছে? আমরা কি বুঝতে পেরেছি? পড়া বুঝতে কোনো সমস্যা আছে নাকি বুঝতে পেরেছি? কোনটা বলেন তো আমাকে একটু বলেন। এ হাসে কেন? পোলাপান হাসে কেন? কি হইলো? পোলাপান হাসে কেন? এ কি পোলাপান হাসে কেন? আচ্ছা জি ভাইয়া, ওকে গুড ভাইয়া। গুলায়া যাচ্ছে একটু আবার, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আবার, আচ্ছা চলো আমি আরেকটা বার বলে দিই। দেখো একবার গুছায় লিখে দিই। শোনো দেখো, আমরা একটু আগে বেশ কয়েকটা সম্পর্ক পেয়েছি, আমি সম্পর্কগুলো আরেকটা বার লিখতেছি। ইজ ইকুয়ালস টু ভি বাই ডি, মনে আছে? গুড। ধারকের জন্য পাইলাম ইজ ইকুয়ালস টু সিগমা বাই ইপসাইলন নট,
ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, আর একটু আগে আমরা শিখছি তোমার সিগমা ইজ ইকুয়ালস টু কিউ বাই এ। এই তিনটা মনে আছে? এই তিনটা মনে থাকলেই হবে। তাহলে চলো আমরা একটু আগে জানি সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। চলো উপরে নিচে এ দিয়ে ভাগ করব, ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। কোনো সমস্যা আছে? নাই তো। তাহলে কিউ বাই এ মানে যেন কি সিগমা। তাহলে চলো লিখি সিগমা। ওকে, নিচের এটা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। দেখো ই ইজ ইকুয়ালস টু ভি বাই ডি। তাহলে ভি মানে কি বলো তো? ভি মানে কি? ভি মানে কি ই ইন্টু ডি। ভি মানে কি ই ইন্টু ডি। ঠিক আছে, ওকে। এখন বলো ই আর সিগমার মধ্যে সম্পর্ক কি? ই ইজ ইকুয়ালস টু সিগমা বাই ইপসাইলন নট। তাহলে চলো সিগমা এ, ই এর জায়গায় বসে দাও সিগমা বাই ইপসাইলন নট ইন্টু ডি। সিগমা বাদ কি হবে? ইপসাইলন নট এ বাই ডি। এই হলো ধারকত্ব বের করার ফর্মুলা। নাও এবার ঠিক আছে কিনা? এবার কোনো ঝামেলা আছে? চলো এবার কোনো ঝামেলা আছে নাকি এবার বুঝতে পারিয়াছি? এবার বলো, এবারও কোনো ঝামেলা আছে? ভাই অ্যাংরি রিয়াক্ট কে দেয় রে ভাই? আচ্ছা ঠিক আছে, ওকে, চলো বুঝতে পারছো? এবার বুঝতে পারছো? আচ্ছা বুঝেছি। ওকে, গুড গুড। ওকে, অ্যাংরি দাইকে কি জানি ভাই, বুঝতে পারছি ভাইয়া। ওকে জোস ভাইয়া, জোস। আচ্ছা ঠিক আছে, এইবার একদম নিউক্লিয়ার। ওকে গুড। তাহলে আমাদের হয়ে গেছে মোটামুটি। এই ছিল সমান্তরাল পাত ধারকের জন্য ফর্মুলা। এছাড়া নর্মাল ফর্মুলা তো আছেই, সি ইজ ইকুয়ালস টু কিউ বাই ভি। ওটা সব ধারকের জন্যই খাটবে, ঠিক আছে। বাট এক একটা টাইপের ধারকের জন্য একটা স্পেশাল ফর্মুলা আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, বলো ধারকে সঞ্চিত শক্তির ফর্মুলা কেমনে শিখছো? কি ছিল ধারকে সঞ্চিত শক্তির ফর্মুলা? হাফ সিভি স্কোয়ার হাফ ইন্টু কিউ ভি হাফ ইন্টু কিউ স্কোয়ার বাই সি। এই ছিল না ধারকের সঞ্চিত শক্তির ফর্মুলা। এখন আপনাকে প্রশ্ন করবে ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তির ফর্মুলা লেখো। ধারকের কিসের? একক আয়তনে। ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি কত? একক আয়তনে সঞ্চিত শক্তি কত? কি প্রশ্ন করবে? ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি কত? দেখেন এই যে আমার প্লাস, এই না, এই আমার প্লাস, এই আমার মাইনাস। এই যে ধারকের মধ্যে যে টোটাল যে শক্তিটা জমা হচ্ছে, কতটুকুর মধ্যে জমা হচ্ছে বলতো? এই যে টোটাল এই ধারকটার মধ্যে, রাইট? তো ধারকের মধ্যে তো শক্তিটা আছে ভাই। এই জায়গাটুকুর আয়তন কত ভাই? আয়তন কত? দেখো আমি ধরো একটা ধারকের এরকম সাইড থেকে যদি ছবি আঁকি, ওকে, এরকম পাশাপাশি দুইটা পাত থাকে, রাইট? আয়তনটা কত বলো তো? যে কোনো একটা পাতের ক্ষেত্রফলকে যদি দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বারা গুণ করি তাহলে আয়তনটা পেয়ে যাবো না? তো এটা আয়তাকার একটা ঘনবস্তু না? এই যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফলকে দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বারা গুণ করলে কি হবে বলো তো? আমরা কি পেয়ে যাবো? এটা আয়তন পেয়ে যাবো। যে কোনো একটা পাতের ক্ষেত্রফলকে যেন আমরা ক ধরতাম এ, দুইটার মধ্যবর্তী দূরত্বকে ক ধরতাম ডি। তাহলে এই টোটাল জায়গাটুকুর আয়তন কত হবে? ভি ইজ ইকুয়ালস টু এ ইন্টু ডি। বুঝি এটা? বুঝি? আচ্ছা খুবই ভালো। তাহলে বলো এই যে এ ইন্টু ডি, এতটুকু আয়তন, এতটুকু আয়তনের মধ্যে কতটুকু শক্তি জমা হচ্ছে? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বলো একক আয়তনে কতখানি শক্তি জমা হবে? হাফ সিভি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু ডি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো। এখন বলো আমরা শিখেছি আয়তাকার পাত ধারকের জন্য সি ইজ ইকুয়ালস টু ইপসাইলন নট এ বাই ডি, রাইট? আচ্ছা, তাহলে সি এর জায়গায় আমরা কি বসাতে পারি? ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই এ ইন্টু ডি। ঠিক আছে, দেখো দুইটা ডি আছে নিচে আর একটাই আছে উপর, একটাই আছে নিচে। তাহলে এ এ বাদ আমরা কি এটা কিভাবে লিখতে পারি? হাফ ইন্টু ইপসাইলন নট ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। কোনো সমস্যা আছে? দেখো তো কাটাকাটি করে এটা থাকে না? আচ্ছা ভাই, আমরা জানি ই ইজ ইকুয়ালস টু ভি বাই ডি, তাই না, ধারকের ক্ষেত্রে, রাইট? তাহলে ই স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে এই যে ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটার পরিবর্তে কি লিখতে পারি? ই স্কোয়ার, মানে হাফ ইন্টু ইপসাইলন নট ই স্কোয়ার। এই হলো ধারকের একক আয়তনে সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা। বুঝছো? কি করা লাগবে? হাফ ইন্টু মাধ্যমের ভেদনযোগ্যতা ইন্টু ধারকের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে প্লাস থেকে মাইনাসের দিকে, সেই ইলেকট্রিক ফিল্ডের যে তড়িৎ প্রাবল্য তার স্কোয়ার। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি বের হয়ে যাবে। আমরা কি বুঝি? আমরা কি বুঝি? আমরা কি বুঝতে পারি? ওকে, আমরা কি বুঝতে পারি নাকি বুঝতে পারি না? কোনটা? আমরা কি বুঝি নাকি বুঝি না? কোনটা? বলো বলো, আমাকে জানাই দাও। তোমরা কি বুঝো? এ বাচ্চারা বোঝো নাকি? বোঝো নাকি? বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ধারক বুঝতে পারিয়াছি?
বুঝছি ভাইয়া, গুড, বুঝছি, সাবাস, বুঝি, ওকে, গুড, গুড, বুঝি, ওয়াও, কত সুন্দর সুন্দর বাচ্চারা বলে বুঝি বুঝি। আচ্ছা, ওডি নাইস আসছে, কি ওডি নাইস আসছে মানে? আচ্ছা, আজকে এত ফর্মুলা, হ্যাঁ ধারকে প্রচুর ফর্মুলা ভাই, ধারকে প্রচুর ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হয়েছে, আচ্ছা চলো, হয়েছে। সো চলেন ধারকের ফর্মুলাগুলো যেগুলো আপাতত শিখলাম সেগুলো একটা সামারি করা যাক, ছোট্ট মোট্ট একটা সামারি, তারপর আমরা ধারকের সমবায়ে যাবো, বাট তার আগে একটু সামারিগুলো করে দিই আমি, আপনাদের জন্য সুবিধা হবে। দেখেন, প্রথম ফর্মুলা ছিল সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি, ঠিক আছে। সি যেটা ধারকের ধারকত্ব ইজ ইকুয়ালস টু ধারকের একটা পাতে সঞ্চিত চার্জ ডিভাইডেড বাই ধারকের দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য, ওকে। আচ্ছা, সেকেন্ড আমরা কি শিখলাম, গোলাকার পাত ধারকের জন্য বা ধারকের সঞ্চিত শক্তিটা প্রথমে লিখি, হাফ সিভি স্কোয়ার হাফ কিউ ইন্টু ভি হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা কি ছিল, ধারকের সঞ্চিত শক্তি বের করার ফর্মুলা, ঠিক আছে। এখন ধারকটা যদি গোলাকার পাত ধারক হয় তাহলে সেই ক্ষেত্রে ধারকত্ব অবশ্যই কিউ বাই ভি দিয়ে হবে, বাট একই সাথে 4 পাই ইপসাইলন নট আর দিয়েও বের করা যাবে। এটা কার জন্য, গোলাকার পাত ধারকের জন্য, কার জন্য, গোলাকার পাত ধারকের জন্য, ঠিক আছে। ধারকটা যদি সমান্তরাল পাত ধারক হয় সেক্ষেত্রে কিউ বাই ভি দিয়ে অবশ্যই বের করা যাবে, একই সাথে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি দ্বারাও বের করা যাবে, ঠিক আছে। এটা কিসের জন্য, সমান্তরাল পাত ধারকের জন্য, কিসের জন্য, সমান্তরাল পাত ধারকের জন্য, ওকে। এখন ধারকের যদি একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে বলে এই কেসে কি হবে, হাফ ইন্টু ইপসাইলন নট ই স্কোয়ার, যেটা আপনারা লাস্টে শিখছেন, এটা কি একক আয়তনে সঞ্চিত শক্তি, ঠিক আছে। এই হলো মোটামুটি ধারকের ফর্মুলাগুলো, যেগুলো বেসিক ফর্মুলা, যেগুলো টুকটাক আপনার কাজে লাগবে, সেগুলো মাথায় রাখলেই হালকা পাতলা চলবে, আহামরি কোনো প্যারা নেই, ঠিক আছে। হয়েছে, হয়েছে। তাহলে আমরা এখন কিসে যাব, ধারকের সমবায়, ধারকের সমবায়, ওকে। কি পড়ব, ধারকের সমবায়, ধারকের কি সমবায়, আচ্ছা ওকে। আচ্ছা, এখন ধারকের সমবায় সেই রোধের মতোই, দুইটা সমবায় আছে, একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। একটা লেখেন ধারকের সমবায় রোধের সমবায়ের উল্টা, লেখেন রোধের সমবায়ের উল্টা, সমবায়ের কি উল্টা, ঠিক আছে। আচ্ছা, রোধে যেটা সমান্তরাল, এই ধরো রোধ আর এই ধরো তোমার ধারক, এখানে যেটা শ্রেণী, শ্রেণীতে যে ফর্মুলা অ্যাপ্লাই করছো ধারকের সমান্তরালে সেই ফর্মুলা অ্যাপ্লাই করবা, কেন করবা সেটা আমি দেখাবো অবশ্যই। আর রোধে যেটা সমান্তরালে অ্যাপ্লাই করছো ধারকে সেটা শ্রেণীতে অ্যাপ্লাই করবা, কিসে অ্যাপ্লাই করবা, শ্রেণীতে অ্যাপ্লাই করবা। কি বললাম, রোধে যেটা তোমরা শ্রেণীতে অ্যাপ্লাই করতা সেটা ধারকের সমান্তরাল সমবায়ে অ্যাপ্লাই করবা, আবার রোধে যেটা সমান্তরাল অ্যাপ্লাই করতা ধারকে সেটা শ্রেণী সমবায়ে অ্যাপ্লাই করবা, ঠিক আছে। ওকে, এখন একটা লাইন আপনার মাথায় রাখা লাগবে, একটা প্রশ্ন আমি আপনাকে করি, দেখি আপনি উত্তর দিতে পারেন নাকি। যদি উত্তর দিতে পারেন তাহলে ধারক বুঝাতে অনেক সুবিধা হবে। দেখেন, বুঝছেন, এই তো, হ্যাঁ, এই ধরেন R1 R2, এখানে ধরেন আই মানের কারেন্ট গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আর ধরেন এই আমার R1 R2, ওকে, এখানেও ধরেন আপনার আই মানের কারেন্ট গেছে, ওকে। এটার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে প্লাস মাইনাস V1, এটার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে প্লাস মাইনাস V2, একইভাবে এটার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে, এটার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য আছে। বলেন তো ধারকের ক্ষেত্রে কোন সমবায়ে বিভব পার্থক্য সেম হয় আর কোন সমবায়ে কারেন্ট সেম হয়? একটা সমবায় আছে রোধের ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে প্রথমে রোধের ক্ষেত্রে প্রশ্ন করেছি, একটা সমবায় আছে যে সমবায়ে কারেন্ট সেম, একটা সমবায় আছে যে সমবায়ে দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, একটা সমবায় আছে যে সমবায়ে থাকা ধারক রোধগুলোর মধ্যে কি হয়, সেম অ্যামাউন্টে কারেন্ট যায়। আরেকটা সমবায় আছে যে সমবায়ে থাকা রোধগুলোর দুই প্রান্তে বিভব পার্থক্য সেম হয়। কোনটায় কোনটা বলো তো, কোনটায় বিভব সেম আর কোনটায় কারেন্ট সেম? বলো, কোনটায় বিভব সেম আর কোনটায় কারেন্ট সেম? কি হবে? এই যে রোধের ক্ষেত্রে রোধ যখন আমরা করি কোনটার দুই প্রান্তের বিভব সেম হয় অলওয়েজ, আর কোনটায় তোমার কারেন্ট সেম হয়? বুশরা বলেছে সমান্তরালে বিভব সেম এবং সিরিজে কারেন্ট সেম। ওকে, গুড, ওকে ওকে, বলো 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 শ্রেণী কারেন্ট সেম, আচ্ছা ওকে, প্যারালালে ভি সেম, সিরিজে আই সেম, আচ্ছা ঠিক আছে, প্যারালালে ভি সেম, ওকে গুড, বাচ্চারা পারে, গুড। সো এই ক্ষেত্রেও একই জিনিস খাটবে, এইটা উল্টা হবে না, এটা সবসময় খাটবে। সমান্তরালে
দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, কারণ একটা সার্কিটের দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হলে সেমই থাকে, দুইটা ডিফারেন্ট হওয়া সম্ভব না। সমান্তরালে দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, দুই প্রান্তের বিভব পার্থক্য সেম, বিভব পার্থক্য সেম, পার্থক্য সেম, এবং শ্রেণীতে দেখো এটা কি চলতরিৎ পড়তেছো না, সেখানে তো কারেন্ট বলা যাবে না, তাহলে কি বলবো? কারেন্টের ইকুইভ্যালেন্ট কোন রাশি এখানে আছে? চার্জ, চার্জের প্রবাহকেই কারেন্ট বলো না। সো এখানে শ্রেণীতে কি সেম বলা লাগবে? চার্জ সেম, কারণ এখানে তো আমার কারেন্ট ফ্লো হচ্ছে না, আমরা এটা কি বলবো? চার্জ, ঠিক আছে, এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস চার্জের ফ্লো থাকবে না, সেটা কারেন্ট বলা ঠিক না, ঠিক আছে। আমরা কি বলবো? শ্রেণীতে চার্জ সেম, শ্রেণীতে কি সেম? চার্জ সেম, এবং সমান্তরালে কি সেম? দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। তাহলে চলেন আমরা প্রথমে একটা দিয়ে শুরু করি। ধরেন সমান্তরাল, কোনটা? ধরেন সমান্তরাল, ধরেন কি আছে? সমান্তরাল, হ্যাঁ কি আছে? সমান্তরাল। আচ্ছা ওকে, দুইটা ধারক কেমনে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। দুইটা ধারক কেমনে যুক্ত আছে? সমান্তরালে যুক্ত আছে। ওকে, ধরেন এই আমার ধারকের, প্রথম ধারকের ধারকত্ব C1, পরেরটার ধারকত্ব কত? C2। আচ্ছা ঠিক আছে, ওকে। ধরো এখান থেকে কিউ অ্যামাউন্ট প্লাস কিউ কুলম্ব চার্জ আসছে, কথার কথা। এই চার্জটা কি দুই ভাগে ভাগ হবে না? ধরো এখানে আসছে প্লাস Q1, এখানে আসছে কি? প্লাস Q2। তার জন্য এখানে কি হবে? মাইনাস Q1 জমা হবে, এখানে কি হবে? মাইনাস Q2 জমা হবে। এই তো জিনিসটা, এই তো, মানে এটা কেমনে হলো আমি বুঝাই। দেখো তুমি এখানে একটা ব্যাটারি লাগাবা, ব্যাটারি ইলেকট্রন এখান থেকেও টানবে, এখান থেকেও টানবে, দুইটার মিলিত ইলেকট্রন কিন্তু ব্যাটারির কাছে আসবে, দুইটার মিলিত ইলেকট্রন ব্যাটারির কাছে আসবে। সো ইলেকট্রন এই সাইড থেকেও আসবে, এই সাইড থেকেও আসবে। যতখানি নেগেটিভ চার্জ এখান থেকে চলে আসবে, ঠিক ততখানি পজিটিভ চার্জ এখানে জমা হবে। সো টোটাল যে পজিটিভ চার্জ জমা হওয়ার কথা সেটা কি হবে? এই দুইটার যোগফল, কারণ টোটাল যতগুলো ইলেকট্রন আসছে সেটা কিন্তু প্রত্যেকের কাছ থেকে আসা ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যোগফলের সমান। এখান থেকে যদি 5টা ইলেকট্রন আসে, এখান থেকে যদি 7টা ইলেকট্রন আসে, টোটাল ইলেকট্রন আসছে কয়টা? 12টা। সেটা কি দুইটার যোগফলের সমান? তাহলে টোটাল পজিটিভ চার্জ কি হবে? দুইটার মধ্যে জমা হওয়া প্লাস চার্জের সমান। বুঝেছো? আচ্ছা, যেহেতু সমান্তরালে যুক্ত আছে, ওর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য V তৈরি হয়, ওর দুই প্রান্তেও কি হবে? বিভব পার্থক্য V তৈরি হবে, দুই প্রান্তে বিভব পার্থক্য সেম থাকবে। ঠিক আছে, এখন আমরা কি চাচ্ছি? ওর তুল্য ধারকত্ব বের করতে। ঠিক আছে, তুল্য ধারকত্ব বের করা মানে কি? মানে এই দুইটা ধারকের পরিবর্তে আমরা একটা ধারক বসাবো, আমরা একটা ধারক বসাবো, এমনভাবে বসাবো বা এমনভাবে সেই ধারকের ধারকত্বটা আমরা সিলেক্ট, দুইটা ধারকের পরিবর্তে আমরা একটা ধারক বসাবো এবং এমনভাবে সেই ধারকের ধারকত্ব সিলেক্ট করব যেন এই দুইটার পরিবর্তে একটা বসানোর কারণে আমার চার্জের পরিমাণ এবং বিভব পার্থক্যে কোনো চেঞ্জ না আসে। আমরা দুইটা ধারকের পরিবর্তে কি করব? একটা বসাবো, বাট এমনভাবে বসাবো যেন টোটাল চার্জ এবং দুই প্রান্তের বিভব পার্থক্যে কোনো চেঞ্জ না আসে, এগুলো যেন সেম থাকে। তাহলে আমরা কি করব? দুইটার পরিবর্তে একটা বসাবো যেন টোটাল চার্জ এবং দুই প্রান্তের বিভব পার্থক্যে কোনো চেঞ্জ না আসে। এটার নাম কি দিলাম? সি ইকুইভ্যালেন্ট। এই ধারকের ধারকত্বের নাম কি দিলাম? সি ইকুইভ্যালেন্ট। টোটাল চার্জ কত হওয়া লাগবে? টোটাল কিউ কুলম্ব, রাইট? এই যে কিউ কুলম্ব, এটা না টোটাল চার্জটা, এটা তো প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়ালি ছিল, দুইটা যোগ হয়ে টোটালটা না। আচ্ছা, দুই প্রান্তের বিভব পার্থক্য কত হওয়া লাগবে? 2V না, V হওয়া লাগবে। এই দুইজনের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সেম, এবং এই দুজনের পরিবর্তে যদি একজনকে বসাই, দুই প্রান্তের বিভব পার্থক্য আমার সেমই রাখা লাগবে তো, তাই না? বিভব পার্থক্য তো সেম, চেঞ্জ করা যাবে না। দুই প্রান্তের বিভব পার্থক্য কি থাকবে? সেমই থাকবে। এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত? V। এটা কিন্তু 2V না, দুই প্রান্তের বিভব পার্থক্য কত? V। 2V কিন্তু না, ঠিক আছে? সো দুই প্রান্তের বিভব পার্থক্য কত রাখা লাগবে? V রাখা লাগবে, এবং কতখানি চার্জ জমা করা লাগবে? Q। তাহলে ভাইয়া কেন এখানে Q1 Q2 হইলো না? কারণ ভাইয়া টোটাল চার্জ তো ভাই Q রে ভাই, এখান থেকে Q1 আসছে, এখান থেকে Q2 আসছে, দুইটা মিলে কত? Q। ঠিক আছে, বুঝছো? আর বিভব পার্থক্যের ক্ষেত্রে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করা লাগে। এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? দেখো এটা দেখলেই বোঝা যায় দুই প্রান্তের বিভব পার্থক্য V। এটা দেখলেও বোঝা যায় দুই প্রান্তের বিভব পার্থক্য V, 2V না। ওকে, তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি, n দিয়ে আমি লিখতে পারি C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু Q বাই V। লিখতে পারি C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু Q বাই V। এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে কি লিখতে পারি? C1 এর জন্য C1 ইজ ইকুয়ালস টু Q1 ডিভাইডেড বাই V, আর C2 ইজ ইকুয়ালস টু Q2 ডিভাইডেড বাই V। লেখা যায়? দেখো এখান থেকে লেখা যায় Q1 ইজ ইকুয়ালস টু C1 ইন্টু V এবং Q2 ইজ ইকুয়ালস টু C2 ইন্টু V। আর এখান থেকে কি লেখা যায়? Q ইজ ইকুয়ালস টু C ইকুইভ্যালেন্ট ইন্টু V। লেখা যায়, লেখা যায়, লেখা যায়। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? নাই তো? আচ্ছা, এখন বলো টোটাল চার্জ যেন কেমনে বের করছি? দুইটার যোগফল, মানে টোটাল যে কিউটা সেটা হলো Q1 প্লাস Q2, Q1 প্লাস Q2। তাহলে Q1 এর জায়গায় আমরা কত বসাতে পারি?
C1V, Q2 এর জায়গায় C2V, আর Q টোটালটা এটা জায়গায় কি বসাতে পারি C ইকুইভ্যালেন্ট ইনটু V, সো V বাদ C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2। সো ধারক যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য ধারকত্ব হবে সিম্পলি যতগুলা সমান্তরালে আছে সবগুলার যোগফল। কি হবে? যতগুলা আছে সবগুলার যোগফল। আওলা ঝাউলা হয়ে গেল ভাইয়া, ভাইয়া কিচ্ছু বুঝি নাই ভাইয়া, কি হলো এগুলা? আওলাই গেছে ভাইয়া, স্লো ভাইয়া, রিপিট ভাইয়া, আর থাক। সিরিজে কারেন্ট সেম, সমান্তরালে কারেন্ট সেম। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এই কি হয়েছে? তোমরা কিছু বুঝো নাই? কি বুঝো নাই? কি বুঝো নাই? কি বুঝো নাই? এই কি বুঝো নাই? এই কি বুঝো নাই? আমার কল দেওয়া লাগবে না, আমার কল দেওয়া লাগবে না। কি বুঝো নাই? দাদি 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 বলো বলো বলো, কি বুঝো নাই? এই কি বুঝো নাই তোমরা? এ বাচ্চারা তোমরা কি বুঝো নাই? এই এই কি বুঝো নাই? গল্প বলছে বুঝছি, কে যেন বলছে কিচ্ছু বুঝি নাই। কে বলছে? কমেন্টটা চলে গেল। কে বলছে? কে বলছে? এই এই কে বুঝো নাই? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। বুঝো নাই? বুঝি নাই এইটা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি, বুঝছি ভাই, ওকে আমি বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি, সমস্যা নেই ভাই। আবার প্রথম থেকে, প্যারালাল থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি বলছি দুইটা ধারক এমনি করে প্যারালালি আছে, ঠিক আছে। আচ্ছা আমি আর একবার এখান থেকে একটু মুছে দিই, ওকে। আচ্ছা ধরো এরকম কিছু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, এইখানে কি আছে এগুলো সব ভুলে যাও। সার্কিটের প্রত্যেকটা পয়েন্টের কি একটা সার্টেন ভোল্টেজ আছে, তার মানে এই পয়েন্টের একটা নির্দিষ্ট বিভব আছে V1, এই পয়েন্টে একটা নির্দিষ্ট বিভব আছে V2, ঠিক আছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, কি বলবা? V1 মাইনাস V2। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমি তোমাকে প্রশ্ন করেছি কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, কত হবে? V1 মাইনাস V2। কোনো সমস্যা আছে? নেই। আমি তোমাকে প্রশ্ন করলাম এই ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য কত। খেয়াল করো এই ধারকটাও কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যুক্ত, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? V1 মাইনাস V2। এই ধারকটার একই কাহিনী, এও এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যুক্ত, তাহলে এর দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? V1 মাইনাস V2। কোনো সমস্যা আছে? তাই তাহলে আমি বললাম যে এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি V হয়, ওর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? V হবে। এবং এদের পরিবর্তে যদি আমি একটা নতুন মানে ধারক এখানে বসাই, স্টিল এই দুইটা পয়েন্টের বিভব তো ফিক্সড, সো এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য সেমই থাকবে, বিভব পার্থক্যে কোনো চেঞ্জ আসবে না, বিভব পার্থক্য কি থাকবে? সেমই থাকবে, ঠিক আছে। কিন্তু এখন তুমি কারেন্ট দিয়ে একটু চিন্তা করো, চার্জ দিয়ে পরে চিন্তা করো, কারেন্ট দিয়ে চিন্তা করো। ধরো কিন্তু কারেন্ট আসতেছে, কারেন্ট এসে কি দুই ভাগে ভাগ হবে না? ধরো কিন্তু I1 মানে কারেন্ট আসছে, কারেন্ট এসে কি হবে? দুই ভাগে ভাগ হবে। ধরো এখান থেকে I1 মানে কারেন্ট গেল, কথার কথা, এখান থেকে I2 মানে কারেন্ট গেল, এবং ধরো এখান থেকে I মানে কারেন্ট আসছে, তুমি কি লিখবা? I ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2, লিখবা না? I এর পরিবর্তে জাস্ট এবার Q দিয়ে চিন্তা করো, ইকুইভ্যালেন্ট, কারেন্টের ইকুইভ্যালেন্ট, চার্জ দিয়ে চিন্তা করো। চার্জ আসছে, দুই ভাগে ভাগ হয়েছে, বাট অ্যাকচুয়ালি এরকম হয় না, এখান থেকে ইলেকট্রনকে টান দিয়ে নিয়ে যায়, দুই পাশে ইলেকট্রনকে টান দেয়, তার পরিবর্তে এখান দিয়ে ইলেকট্রন চলে আসে, ঠিক আছে। পজিটিভ চার্জ দিয়ে চিন্তা করলে পজিটিভ চার্জ আসছে, দুই ভাগে ভাগ হয়ে গেছে, টোটাল পজিটিভ চার্জের মান কত হবে? Q ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2, তাই তো, রাইট? আচ্ছা এবার প্রত্যেকটা ধারকের জন্য ফর্মুলা লিখেছি, ধারকের ফর্মুলা C ইজ ইকুয়ালস টু Q বাই V, তাহলে C1 ইজ ইকুয়ালস টু Q1 বাই V, C2 ইজ ইকুয়ালস টু Q2 বাই V। এখান থেকে Q1 ইজ ইকুয়ালস টু C1 ইন্টু V, এবং এখান থেকে Q2 ইজ ইকুয়ালস টু C2 ইন্টু V। কি হবে? C2 ইন্টু V। আর ইকুইভ্যালেন্ট যেটা, ইকুইভ্যালেন্ট বসানো মানে হলো দুইটা ধারকের পরিবর্তে একটা ধারক বসাবো, ঠিক আছে। কি বললাম? দুইটা ধারকের পরিবর্তে একটা ধারক বসাবো, অ্যান্ড এমনভাবে ওই একটা ধারকের ধারকত্ব আমরা চুজ করব যেন দুই প্রান্তের বিভব পার্থক্য এবং টোটাল চার্জের অ্যামাউন্টটা সেম থাকে। সো টোটাল চার্জ এবং দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা কি রাখতেছি? সেম রাখতেছি। এটা তুল্য ধারকত্বের সংজ্ঞার মধ্যেই আছে, ঠিক আছে। বা কোনো তুল্য রোধ বলো, তুল্য ধারকত্ব বা তুল্য স্প্রিং ধ্রুবক, যেটা বলো না কেন, এই সংজ্ঞাগুলো মানে এইগুলো লাইক তোমার স্বসিদ্ধ বা শতসিদ্ধ টাইপের, মানে বলা আছে সংজ্ঞার মধ্যে, ঠিক আছে। সো টোটাল চার্জ আমার সেম থাকতেছে, অ্যান্ড তাহলে তুল্য ধারকত্ব C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু Q বাই V। এখান থেকে Qটা বের করছি, C ইকুইভ্যালেন্ট ইন্টু V। এখন আমরা তো জানি Q ইজ ইকুয়ালস টু Q1 প্লাস Q2, সো মান বসাইছি, মান বসাইছি, মান বসাইছি, V V V বাদ, তাহলে C ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু C1 প্লাস C2। সো সমান্তরাল থাকলে তুল্য ধারকত্ব কেমনে বের করা হয়? দুইটা যোগ করে, বা যদি তিনটা থাকে তাহলে তিনটা যোগ করে। এইবার কি বুঝছো? এইবার এইবার এবার 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 কি বুঝছো? এবার কারো কোনো সমস্যা আছে? এখনো সমস্যা আছে?
আচ্ছা বুঝছি এখন, ওকে গ্রেট, যাক ভালো, তাও বুঝতে পারছেন, বুঝেছি, ওকে গ্রেট, হ্যাঁ বুঝেছি এবার, আচ্ছা চস, বুঝছি ভাইয়া, ওকে গ্রেট, এই তো এইবার কব হয়েছে, হয় এইবার মাথায় ঢুকছে, নাইস ভাইয়া। সিটি, ভাইয়া সিটি, সিটি কি? বুঝছি ভাইয়া, না সমস্যা নাই, আচ্ছা জেইনও বুঝছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আজকের মতো এনাফ হয়েছে আই গেস, আমরা সিরিজটায় পরে, আচ্ছা আমরা সিরিজটায় পরের দিন যাবনি, আজকে আর না আগাই, ঠিক আছে ওকে। তাহলে পরের দিন ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস, তোমাদের নেক্সট ক্লাস হলো কবে? শনিবার না? শনিবার আমার পরীক্ষা আছে, হ্যাঁ রাত 10টায় হোপফুলি নিতে পারবো, হোপফুলি রাত 10টায় দেখা হবে, ঠিক আছে ওকে। অ্যান্ড তোমরা যারা ফিজিক্স ব্যাচে ভর্তি হবা, তোমরা কিন্তু মাত্র 300 টাকা এনরোল করতে পারো, অ্যাপোলো ব্যাচ, আমার প্রাণের প্রিয় অ্যাপোলো ব্যাচ। সো তোমরা চাইলে মাত্র 300 টাকা এনরোল করতে পারো, বাট সেটা কিন্তু শুধুমাত্র 5 তারিখ রাত 12টা পর্যন্ত। সো যার যার এনরোল করার করে ফেলো 5 তারিখ রাত 12টার আগে, তাহলে তোমরা 300 টাকা দিয়ে এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে। কত কত ফর্মুলা, কিছু তো করার নাই ভাই, বইয়ে থাকলে এখন যদি আমি না শিখাই তোমরা বলবো ভাই শিখাই নাই, তখন আমি কি করবো বলো, তখন তো আমরা ঝাড়বা, ঠিক আছে, এর জন্য শিখাইতে হচ্ছে ওকে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ওকে। অ্যান্ড যারা যারা ফিনিক্সে ভর্তি হবেন ফার্স্ট পেপারের ব্যাচে হয়ে যান, কারণ অ্যাডমিশনে আছে এমন চ্যাপ্টারই আমরা পড়াবো, গতিবিদ্যা, গতিবিদ্যা ছাড়া হচ্ছে না, ঠিক আছে না, আপনাদের জন্য মাত্র 300 টাকা 5 তারিখ রাত 12টা পর্যন্ত। কেমিস্ট্রি সেকেন্ড পেপার ব্যাচ অন করেন ভাইয়া, সেটা হলো তোমার কি বলে রুদ্রর উপর ডিপেন্ড করবে, আমাদের টার্ম ফাইনাল চলতেছে তো, সো রুদ্র এখন ক্লাস নিতে খুব একটা ইন্টারেস্টেড না, টার্ম ফাইনাল শেষ হোক তারপর দেখা যাবে। অ্যাপোলো 300 না, অ্যাপোলো 300 না, অ্যাপোলো ব্যাচে যারা আছে তাদের জন্য ফিনিক্স 300, ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে, আচ্ছা ঠিক আছে ওকে। তাহলে সবাই ভাইয়া 3000 মানে 3000 না 300 টাকা ভাই, 300 টাকা, 3000 টাকা, ও ভাই আমি জীবনে 3000 টাকা চোখে দেখছি, আমি জীবনে 3000 টাকা চোখে দেখি না, ঠিক আছে 300 টাকা ভাই ওকে। সো যার যার ভর্তি হওয়া এনরোল করে ফেলো 5 তারিখ রাত 12টার মধ্যে ওকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে, তারা পড়াশোনা করো ঠিকঠাক।